বলছে এই ছেলেটি যে একটা মাকে মারে, যতক্ষণ না মার গা থেকে একটু রক্ত বেরোবে ছেলেটা কিন্তু শান্ত পাবে না। মা মাথা নেড়ে বলছে হ্যাঁ তাই করে, আমাকে আঁচড় টাঁচড় দিয়ে যেই দেখবে আমার গা থেকে একটু রক্ত হলো, রক্তটা দেখেও শান্ত বলছে মা তুমি আমাকে মারছো কেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কি করেছি, তুমি আমাকে মারছো কেন, আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। যেমন খুব কষ্ট হচ্ছে মা, তুমি আমাকে মেরো। বাবার সঙ্গে কেন সম্পর্ক খারাপ, ও পরে দেখছে ছোটবেলায় বাবাকে খুব মারছে খুব মারছে, মেয়েটা মানে এত কাঁদছে যে পাশেও দিদি বসে আছে, দিদি না ওকে ধরতে যাচ্ছে, আমি ইশারা করে বললাম না 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 ওকে টাচ করো না। এত মিল মিলেছে আপনি ভাবতে পারবেন না। আমরা না সাপের আমাদের পুজো হয় বাড়িতে, এবং আমার দ্বিতীয় আমার এই সন্তানকে আনার জন্য আমি সাপের পুজো করে কিন্তু আমি আমার সন্তানকে হলো, ও দেখছে যে ওর বাচ্চাকে নিয়ে হাজবেন্ডের সঙ্গে বোধহয় পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিল, হাজবেন্ড বাচ্চা শুদ্ধ ওর মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পাহাড় থেকে, তাতেই ওদের মৃত্যুটা হয়। ওই যে পড়ে যাওয়ার ভয়, দম বন্ধ হওয়ার ভয়, পুরোটাই ও দেখলো, যখন দেখার পরে কিন্তু ওইটা ওর কেটে। যেমন মনে করুন বাচ্চা বিছানায় শুয়ে আছে ঘুমোচ্ছে, আমি আমার ফোন নিয়ে বসে ব্যস্ত আছি, হঠাৎ আমার মনে হলো আমি বালিশটা দিয়ে ওর মুখটাকে চেপে দেবো না তো, ভয়ের চোটে ঘর থেকে দৌড়ে আমি আমার শাশুড়ি মায়ের কাছে চলে যেতাম, মা আপনি যান, আমার কিরকম আমি অদ্ভুত কাণ্ড করে বসে। পুজো পাঠ মন্ত্র তন্ত্র রেকি এঞ্জেল এগুলোতে অনেক অনেক কাজ হয়, কিছু কিছু জিনিস কিন্তু আমরা কর্মা নিয়ে ভোগ করি, কিছু কিছু জিনিস আমরা কিছুতে ঠিক করতে পারি না, কিছুতেই ঠিক করতে পারি না, সেটা আমরা তখন আগের জন্ম থেকে আমরা ক্যারি করে আনি। জীবনে আমি মানে জ্ঞানও তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, আমি এত ভালো মানুষ এত ভালো মানুষ, আমার জীবনে এত কষ্ট কেন, তুমি এই জন্মে ভালো মানুষ, আগের জন্মটা একটু দেখো কি ছিলে, এক একটা যা জন্ম আমরা দেখেছি না, সে জন্মে চিন্তা করতে পারবে না কি ভয়ঙ্কর জন্ম। মা এবং তার সন্তান কতটা পবিত্র এবং কতটা অপবিত্র আজকে আমরা জানবো এই পডকাস্টে। কেন এই কথা বলছি, প্রথমে এই কথাটা আমরা কেন বললাম যে পবিত্র নাকি অপবিত্র, কারণ আমরা সবসময় জানি মা এবং সন্তান সবসময় ভালো সম্পর্ক থাকে, নাকি মায়ের হাত দিয়ে রক্ত বেরোলে ছেলে শান্ত হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই, যার জন্য আপনারা এসেছেন সুপ্রিয়া লাহিড়ী ম্যামকে দেখতে এবং তার পিএলআর এর ঘটনা শুনতে। কারণ আজকের পডকাস্টটা না মানে মা এবং সন্তানের যে একটা মেলবন্ধন মানে কি হতে পারে আপনারা ভাবতে পারবেন না। গুচ্ছের পিএলআর আছে, গুচ্ছের পিএলআর গল্প আছে, স্টোরি আছে, যেগুলো বাস্তবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কয়েকজনের পিএলআর দেখলে বা শুনলে আজকে যিনি মানে আমাদের সুপ্রিয়া লাহিড়ী ম্যাম বলবে সেটা শুনলে আপনারা মানে কি বলবো, মানে আমার জীবনের সব থেকে ভালো একটা পডকাস্ট আজকে হতে চলেছে। কিন্তু আপনাদেরকেও বলবো এই জিনিসটা শুনুন। তো ডাইরেক্ট তার কাছে যাব, কিন্তু যেটা বলে থাকি যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারে আপনারা এসে এই বিষয় নিয়ে কথা বলতে পারেন, বা যেটা আপনি ভালো সেই বিষয়টা নিয়েও আপনি এখানে আলোচনা করতে পারি। তো চলুন একসাথে আমরা এই কেকে পডকাস্টকে এগিয়ে নিয়ে যাই আর ডাইরেক্ট সুপ্রিয়া ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো, তুমি কেমন? এই চলছে ম্যাম। আর আজকের পডকাস্টটা যারা দেখছেন তারা আজকে অনেক কিছু শিখবে পিএলআর এর ব্যাপারে। কিন্তু আমার প্রথম প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে যে পিএলআর সেশন একটা আলাদা এবং পিএলআর ট্রেনিং সেটা আলাদা, এটার মধ্যে পার্থক্যটা কি যদি বলেন একটু। পিএলআর সেশন হচ্ছে আমি কাউকে তার পাস্ট লাইফটা দেখাবো, পাস্ট লাইফটা দেখানো। আর ট্রেনিং হচ্ছে যে সে আমার কাছে ট্রেনিং নেবে, অন্যজনকে সে দেখাতেও পারবে, দুটো তফাৎ। এখন তুমি যদি আমার কাছে পাস্ট লাইফ দেখতে চাইছো, আমি তোমার পাস্ট লাইফটা তোমাকে দেখাবো, কিন্তু আমি যদি বলি যে তুমি আমাকে দেখাও, তুমি কিন্তু আমাকে দেখাতে পারবে না, কারণ তোমার কাছে ট্রেনিংটা নেই। এবার আমি যখন তোমাকে ট্রেনিং দেব তখন তুমি আমাকে দেখাতেও পারবে আমার পাস্ট লাইফটা। এটাই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। কিন্তু ম্যাম এই দুটোর মধ্যে কোনটা জানা বেশি দরকার? প্রথমেই যদি আপনার কাছে কোনো স্টুডেন্ট যায় বা ধরুন আমি গেলাম, প্রথমে আপনি কোনটা শেখানোর চেষ্টা করবেন, না দেখানোর আগে চেষ্টা করবেন? বা দেখো দেখানোর আগে তো নিজেরটা দেখে নেওয়াই ভালো, ভালো, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ঠিক আছে আমি যখন ট্রেনিংটা দিই সেই সময় তো একে অপরের দেখা শুরুই হয়ে যায়। মনে করো 6 জন এসছে ট্রেনিং নিতে, আমি ভালো করে দেখে ট্রেনিংটা দিলাম, এবার ওরা তো আমি তো দেখতে চাইবো যে ওরা সত্যি দেখাতে পারছে কিনা, তখন একে অপরকে বলা এবার তুমি ওকে দেখাও, তুমি ওকে দেখাও, তখন ওর জীবন নিয়ে দেখতে শুরু করে দিল, অলরেডি দেখা হয়ে গেল, ট্রেনিং এর সঙ্গে দেখাটাও হয়ে গেল, আলাদা টাকাটা খরচ করতে হলো না, ট্রেনিং এর মধ্যেই জিনিসটা হয়ে গেল। এবং এটা তো 2 দিন ধরে চলে আমার এই সেশন ক্লাসটা।
আমার মনে হয় এখন বোধহয় কলকাতাতে বোধহয় আমি বোধহয় প্রথম হ্যাঁ ট্রেনিং দিচ্ছি, হ্যাঁ আমি ঠিক জানি না আপাতত হ্যাঁ, মানে কারণ এটা। আপনি ট্রেনিং দিচ্ছেন, কারণ আমার এখানে যারা যারা এসছেন পিএলআর এর ব্যাপারে, তারা পিএলআর এর ঘটনা বলেছে এবং তারা পিএলআর করেছে, হ্যাঁ কিন্তু তারা কাউকে শেখায়নি এখনো পর্যন্ত। হ্যাঁ আপনি প্রথম যে ট্রেন করাচ্ছেন এবং ট্রেনিংটা দিচ্ছেন যাতে তোমরাও দেখতে পাবে। হ্যাঁ, এবং আমি যতজনকে দেখেছি তাদের মধ্যে এক আমার স্টুডেন্টরাই ফেমাসই হয়ে যাচ্ছে হ্যাঁ সেখানে, ওরা অনেকে দেখাচ্ছে। আর সবথেকে হচ্ছে আমার দুদিনের ক্লাসের মধ্যে মানে হই হই করে শুরু হয়ে যায় দেখা একে অপরকে। আমার 11টা থেকে 6টা পর্যন্ত আমার টাইমটা থাকে মানে সকাল বেরোয়। 11টা থেকে বিকেল 6টা, হ্যাঁ, এটা হচ্ছে ক্লাসের টাইমটা, ট্রেনিং এতক্ষণ ট্রেনিং ধরেই? নট অনলি দ্যাট, তারপরে কি হয় শোনো, এবার আমি যদি বলছি এবার চলো কালকে বাকি আছে, কালকে হুম হ্যাঁ হুম ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, উঠলো, উঠে দরজা পর্যন্ত গেল, সেখানে করতে করতে তখন দেখছি দুজন কিন্তু আবার আমার কার্পেটে গিয়ে বসে পড়েছেন। কি হলো, আরেকটা সেশন ম্যাডাম একে করে দিই। বললাম তোমার বাড়ি যেতে দেরি হবে না? হ্যাঁ একটু দেরি হবে, আজকে করে নি মানে 7:30 8:45 বসে আছে সব। মানে ওটা একটা এমন নেশা না, মানে ও চিন্তা করতে পারছে না যে আমিও কাউকে তার পাস্ট লাইফে নিয়ে যেতে পারছি, এটা একটা বিশাল ব্যাপার তখন ওদের কাছে মনে হয় আর কি। দেখাচ্ছে এবার, দেখো পাস্ট লাইফ শেখানোটা ঠিক আছে করে দিলাম, তো এরপরে হচ্ছে তাদের প্র্যাকটিস করতে হবে খুব। আমি শিখলাম, আমি নিজে কিন্তু অনলাইনে শিখেছি তখন কোভিডের সময় সারা পৃথিবী যখন বন্ধ, তখন আমি অনলাইনে আমি ডক্টর এন কে শর্মা, আমাকে আমার টিচারের নাম বলতে খুব ভালো লাগে, ডক্টর এন কে শর্মার কাছে শিখেছিলাম। সে সময় মনে হয় আমরা 80 জন ছিলাম, 80 জন আমরা ক্লাস করছি। তো উনি খুব ভালোভাবে আমাদের শেখালেন সব। উনি একটা অনলাইনে দেখানোরও চেষ্টা করলেন, 80 জনের মধ্যে বোধহয় 15 জন 20 জন গিয়েছিল এরকম, আমি তো দেখতে পাইনি তখনও। কিন্তু এবার প্র্যাকটিসটা করব কার উপরে প্র্যাকটিস করব সেটা খুব প্রবলেম হচ্ছে তখন। ফোনে বলে বলে করাচ্ছিলাম, কিন্তু আমি যখন ট্রেনিংটা দিই আমার সামনেই প্র্যাকটিসটা করাই, 2 দিন ধরে করাবো। 2 দিন ধরে মানে কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে সে একটা মানে ভয়ঙ্কর কাণ্ড হয়ে যায়। মানে মনে করো 6 জনের তো 3টে সেট দেখানো হচ্ছে, তো একজন দেখছে, আমি তার ওর ভুলভ্রান্তিটা আমি বোঝানোর চেষ্টা করছি, করতে করতে আরেকজন ওদিক থেকে আমাকে তাড়াতাড়ি রাখছে, ম্যাডাম আসুন। কি না দেখছি একজন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। এবার কেন কাঁদছে ও বুঝতে পারছে না, কারণ নতুন ট্রেনারও। এবার ওকে গিয়ে আমি ধরছি, কি হলো তোমার, কি হলো, কি দেখতে দেখতে আরেকজন বলছে ম্যাডাম এদিকে আসুন, এদিকে আসুন। আমি তখন করি কি, আমার ক্লাসে পুরনো যারা ট্রেনিং নিয়েছে তাদেরকে আমি 2 জন 3 জনকে ডাকি, তোমরা অ্যাসিস্ট করো এবং প্র্যাকটিস করো। হুম। ওই পুরনো স্টুডেন্টরা কিন্তু আমার সঙ্গে এ নয় যে ছেড়ে দিলাম সারা জীবনের মতন। ওদেরকে আমি বলতে থাকি, দেখো ট্রেনিং আছে, তোমরা এসো, তোমরা দেখো প্র্যাকটিস কি, তোমাদের উপরেও লোকে একটু প্র্যাকটিস করবে। এইভাবে সেশনটা চলে, প্রত্যেক মাসেই ট্রেনিং চলছে। এই তো আমার 26 27 তারিখ আরেকটা ট্রেনিং এর ক্লাস আছে, জুলাই, আবার অগস্টে হবে। একটা জিনিস জিজ্ঞেস করব, আপনি অফ দ্য ক্যামেরা একজনের ব্যাপারে বলছিলেন, সেখানেও আপনি পাস্ট লাইফে যেতে পারেননি দুটো সেশনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ। আর লাস্ট যেটা আপনার গুরুদেবের নাম বলছিলেন, তার সেখানেও যেতে পারেননি। না, তাহলে আপনার বিশ্বাসটা কিভাবে জন্মাবে? ওইটাই তো ব্যাপার। যখন আমি, জানো আমি শুরুটা কি করে করেছি সেটা তোমাকে বলি। ট্রেনিং মানে কেন আমি লোককে হুম হুম। দেখাবো, আগে তো দেখানোর ব্যাপারটা আসছে আর না। নিজেরও দেখার একটা ব্যাপার থাকে। নিজের দেখার ব্যাপারটা তো ভীষণভাবে ইচ্ছে ছিল, তখন আমি ট্রেনিং এর কথা চিন্তাই করিনি। প্রথমে আমি ভেবেছিলাম দেখবো দেখবো দেখবো, তখন এনডিটিভিতে একজন ফেমাস ছিলেন, উনি হুম তখন দেখাতেন, উনারই কাছেই দেখতে গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে উনিও আমাকে দেখাতে পারেননি। আমরা অনেকেই ছিলাম তখন, দেখাতে পারেননি। আর এটা হয়, এটা খালি এই নয় যে আমি একা না, অনেকেই থাকে। যদি মনে করো আমি 6 জনকে দেখানোর ভাবতে থাকি, তখন হয়তো দেখা যাবে 5 জন দেখবে, একজন দেখবে না। সবাই কিন্তু ঢুকতে পারে না পাস্ট লাইফে, সবাই ঢুকতে পারে না, তারও কিছু কারণ আছে, আমি পরে বলবো। আমার শেখানোর ইচ্ছেটা কখন হয়, শেখানো মানে টিচার হবার ইচ্ছে তখনই হলো, কাউকে দেখাবো তবে না আমি টিচারটা হব। আমি রেকি বহুদিন ধরে রেকি, এঞ্জেল এগুলো শেখাই। সেখানে একটি মেয়ে আমার কাছে রেকি শিখতে এসেছিল। তো আমি জাস্ট জিজ্ঞেস করি কেন এসেছো, কি কারণে, তখন মেয়েটি বলল ওর একটা 2 বছরের বাচ্চা আছে। তো বলছে ম্যাডাম আমি বাচ্চাটাকে এত ভালোবাসি, কিন্তু খালি মনে হয় আমার দ্বারা ওর কিছু ক্ষতি হবে, আমি ওকে মেরে ফেলবো, কি আমারই হাত থেকে পড়ে ওর খুন মরে যাবে ছেলেটা। আমি যেমন বলছি, যেমন মনে করুন বাচ্চা বিছানায় শুয়ে আছে, ঘুমোচ্ছে, আমি আমার ফোন নিয়ে বসে ব্যস্ত আছি, হঠাৎ আমার মনে হলো আমি বালিশটা দিয়ে ওর মুখটাকে চেপে দেবো না তো,
ভয়ের চোটে ঘর থেকে দৌড়ে আমি আমার শাশুড়ি মায়ের কাছে চলে যেতাম, মা আপনি যান, আমার কিরকম আমি অদ্ভুত কাণ্ড করে বসছি। এবার ছাদে বাচ্চাটাকে নিয়ে ঘুরছি ঘুরছি, হঠাৎ মনে হলো ফেলে দেবো না তো, পড়ে যাবে না তো আমার হাত থেকে। আবার দৌড়ে নিচে চলে এলাম। তখন আমি ভাবলাম যে রেকি শিখি, রেকিতে তো অনেক কিছু হয়। তো রেকি শেখালাম। রেকি শেখানোর পরে আমি আমার অভ্যেসবশত আমি ফোন করা শুরু করলাম, কি হলো তোমার, এটা ঠিক হলো? বলছে হ্যাঁ ম্যাডাম, অনেকটাই ভয়টা কেটেছে। আমি আবার কিছুদিন পরে ফোন করলাম মেয়েটাকে যে ঠিক আছে? বলছে না ম্যাডাম, ভয়টা আমার আবার একই আগের মতনই হচ্ছে। তখন আমি রিয়ালাইজ করলাম একটা ব্যাপার, যে পুজো পাঠ মন্ত্র তন্ত্র রেকি এঞ্জেল এগুলোতে অনেক অনেক কাজ হয়। কিছু কিছু জিনিস কিন্তু আমরা কর্মা নিয়ে ভোগ করি। কিছু কিছু জিনিস আমরা কিছুতে ঠিক করতে পারি না, কিছুতেই ঠিক করতে পারি না, সেটা আমার তখন আগের জন্ম থেকে আমরা ক্যারি করে আনি বলে। তখন আমার মনে হলো যে তাহলে কি ওর আগের জন্মে কোনো ওই আগের জন্য কোনো ব্যাপার? তাহলে দেখি, এবার শুরু হলো আমি ভাববো আমি শিখবো 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 করে। যখন আমি ট্রেনিং নিলাম তখন আমি চ্যানেলে বসতাম, সৃষ্টি চ্যানেল, হুম চ্যানেল হুম ভিশন, এগুলোতে আমি বসতাম। ওখানে আমি বললাম যে আমি এই জন্যই শিখেছিলাম, আর তুমি যদি আমার কথা শুনছো, এই মেয়েটাকে বলেন তুমি কি, আমি ভুলে গিয়েছি, তুমি যদি আমার কথা শুনছো তুমি এসো, আমি তোমাকে ওটা আমি করিয়ে দেবো। কিন্তু ওই মেয়েটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেনি। তবে তারপরে আমারই এক স্টুডেন্ট বললো যে ম্যাডাম আমার ওর সঙ্গে, আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছি, ও কিন্তু পিএলআর করে ঠিক করেছে জিনিসটা একজনের কাছে। আমি তাই নাকি, কি হয়েছিল? তো বললো ও দেখছে যে ওর বাচ্চাকে নিয়ে হাজবেন্ডের সঙ্গে বোধহয় পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিল। হাজবেন্ড বাচ্চা শুদ্ধ ওর মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পাহাড় থেকে। তাতেই ওদের মৃত্যুটা হয়, ওই যে পড়ে যাওয়ার ভয়, দম বন্ধ হুম হওয়ার ভয়। পুরোটাই ও দেখলো, যখন দেখার পরে কিন্তু ওইটা ওর কেটে গেল, ওইটা একটা ট্রিটমেন্ট হয়ে গেল। এইভাবে ট্রিটমেন্ট হয়, মানে পাস্ট লাইফের ট্রিটমেন্টটা আমি যা দেখছি। কেন? দেখো আমাদের অনেক স্বপ্ন থাকে, এই করব সেই করব তাই করব। কিছুটা আমরা বলি ভাগ্য, কারণ তুমি যেমন বলছো না, মানুষের ভাগ্যর ওপরে তো নির্ভর করে ব্যাপারটা, ভাগ্য। এবং সে ভাগ্যটা কি আছে আমি তো জানি না। আমি যদি একটা বলি একটা বড় একটা মিনিস্টার হব, ওইটা হয়তো আমার ভাগ্যে নেই। আমি জবরদস্তি পুজো করব পাঠ করব হাজার হাজার যজ্ঞ পাঠ করলাম, কিন্তু হবে না তো হবে না। হুম কিন্তু একটা গরিব বাড়ির ছেলেও যে সে তখন একটা বিশাল বড় নেতাও হয়ে যায়, সেটা ওর ভাগ্যে। পুজো পাঠ না করলেও কিন্তু সে হবে সেখানে, তাই তো? এইখানে আমি দেখলাম একটা ব্যাপার, যে যেগুলো আমাদের দ্বারা হচ্ছে না কিন্তু হওয়া উচিত। হুম। ধরো আমি ভাবছি যে আমি, মানে আপনি টুকছি মাঝখানে, হ্যাঁ, বর্তমানে যাদেরকে আমরা দেখছি অনেকটা হাই লেভেলে রয়েছেন, তারপরে তাদের পাস্ট লাইফে কি অনেক তারা ঋষি কিছু বা না কেউ কিছু ছিলেন? নিশ্চয়ই ভালো কাজ করেছে। অনেকে থাকে হাজার বদমাইশি করেও তারা বেঁচে যাচ্ছে, নিশ্চয়ই এতে কিছু ভালো কাজের কর্মফল ভোগ করছে। এবং খারাপ কাজও যে করেছে তারও ভোগ করতে হবে ওকে। দেখো, বাজে কাজ করেও পার পেয়ে যাচ্ছে, আমি কথাটা বলছি তো। হুম তখন আমরা বলছি নিশ্চয়ই ভালো কোনো কাজ করেছিল বলে পার পেয়ে যাচ্ছে। হুম এই জন্মে তো একটা বাজে কাজ করছে সে, তারপরে তো ওকে তো ভোগ করতে হবে, এটারও তো একটা কর্মা ভোগ করে নিল। ও ভাবছে আমি এমন লাকি, আমি যা করি আমাকে কেউ ধরতেই পারে না। কেউ আমাকে আমাকে কদিন আগে একটা ছেলে এসেছিল, পাস্ট লাইফ দেখতে এসেছিল। ও বলল, ওরে কি করে জানো, ওই মানে অ্যাকাউন্ট থেকে টাকা তোলে লোকেদের। ও স্ক্যাম, হ্যাঁ, স্ক্যাম করে, স্ক্যাম করা। মানে ওই যে হ্যাঁ, ফোনে স্ক্যাম কথা করা। বলতে বলতে হ্যাঁ, অ্যাকাউন্টের নাম্বার চাই। আমরা না এরকম স্ক্যাম করতে ওস্তাদ। আমি ভাবছি ওরে বাবা, এটা আবার কি? আলাম তোমরা করো বলছে, তুমি ধরা পড়োনি কখনো? না, আমি কোনোদিনও কিন্তু ধরা পড়িনি ম্যাডাম, এখন আর করি না, হুম এখন আর করি না। এবার ধরা পড়েনি, কিন্তু তুমি তো ক্ষতি করেছো লোকের অনেক, হুম হুম সেটা তো তোমাকে ভোগ করতে হবে, কিছুটা তো এই জন্মে ভোগ করতে হবে, কিছুটা ক্যারি ফরওয়ার্ড চলবে। পাস্ট লাইফের ব্যাপারটা হচ্ছে কি শোনো, আমার বডি আছে, আমি জন্মেছি, আমি যেই মৃত্যু হচ্ছে আমার খোলসটা থেকে গেল, আমার সোলটা বেরোলো। এই সোলের কোনো আর জেন্ডার নেই কিন্তু, না। কোনো কিছু না। আমি মহিলা তো আমার সোল বেরিয়ে গেল, সোল, হুম ওর একটা বুদ্ধি। এই জন্মে আমি যা যা কাজ করব, সেগুলো যদি আমার মনে গেঁথে থাকার মতন হয়, সেটাই ওই সোলের মধ্যে থাকবে। আমি যদি তোমাকে বলি, বলো তো 5 দিন আগে তুমি ব্রেকফাস্টে কি খেয়েছিলে?
তুমি কিন্তু মনে করতে পারবে না। কিন্তু এমন একটা জিনিস তুমি যদি খেয়ে থাকো যেটা তোমার খেতে খুব ভালো লেগেছিল কিংবা খারাপ লেগেছিল, সেটা তোমার মাথাতে কিন্তু থাকবে। তুমি আমাকে ফটকা, হ্যাঁ ঠিক। হ্যাঁ 5 দিন আগে জানেন তো ম্যাডাম, ওরে বাবা যা একটা জিনিস খেলাম না আমি, মানে অমৃত, কেন অমৃতর মতো লেগে, আর এত তেতো ছিল, মুখ খারাপ হয়ে গেছিল, দুটোই মাথায় থাকবে। ঠিক তেমনি আমাদের এই জীবনে ভালো খারাপ যেটা আমাকে স্ট্রাইক করবে, সেটা আমার মনের মধ্যে আমার ওই কম্পিউটার চিপের মতন হুম আমাদের হুম জমা থাকলো। আমার বডি থেকে গেল, হুম আমার সোল বেরোচ্ছে, ওই সমস্ত চিন্তাকে নিয়ে বেরোলো, আরেকটা জায়গায় গিয়ে জন্ম নিল, সেখানকার আরেকটা জীবন চললো, কিন্তু এই চিপের দরজাটা কিন্তু বন্ধ, ওই পাস্ট লাইফের দরজা কিন্তু বন্ধ, আমার কিচ্ছু মনে নেই। আবার এই জন্মে আমি নতুন ঘটনা শুরু করছি, নতুন জীবন শুরু হচ্ছে, এবং ওই জীবনের কিছু কিছু ঘটনা মাঝে মাঝে আমার জীবনে আসছে। আসছে কেন হচ্ছে বলো তো? এটা কেন, এই লোকটা আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে কেন, এই আমার জীবনটাকে হেল করে রেখে দিল কেন? চলো দেখো পাস্ট লাইফে, এবার দেখো পাস্ট লাইফে বুঝতে পার, আমার জীবন, আমি জীবনে আমি মানে জ্ঞান তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, আমি এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আমার জীবনে এত কষ্ট কেন? তুমি এই জন্মে ভালো মানুষ, আগের জন্মটা একটু দেখো কি ছিলে, এক একটা যা জন্ম আমরা দেখেছি না, সে জন্মে চিন্তা করতে পারবে না কি ভয়ঙ্কর জন্ম, কি ভয়ঙ্কর। একটা গল্প এখানে বলি তোমাদের। আমি ঘটনায় যাব, একটা লাস্ট একটা প্রশ্ন করি, ঘটনাতে যাব। আমার এখানে যারা যারা পিএলআর করেন, তারা তারা এসেছিলেন, তারা বলছিলেন যে আমরা আগে দেখি একটা পার্সন তার পিএলআর দেখা যাবে কিনা, হুম। কেপিবল কিনা, তাহলেই আমরা এই পিএলআর এ যাই, বা নয়তো ট্যারোট কার্ডে বা অন্যরকম ভাবে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করি। তো এটা কি আপনিও করেন? ঠিকই বলো। একটা কথা হচ্ছে, আমি পিএলআর করবো আপনার কাছে, পিএলআর পাস্ট লাইফ দেখতে চাই, কি দেখতে চাও সেটা তো বলো। হুম একটা মেয়ে বললো আমার পার্লারে ভালো লোক আসছে না, কেন আসছে না? আমি এটা ট্যারো কার্ডে জিজ্ঞেস করো। এটা এটা আমি তোমার পার্লারে, তুমি আগের জন্মে পার্লারে কি করেছো না করেছো, এইগুলো কোনো মানে হয় না। আমার বাড়িতে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার ঝগড়া, এটা সব বাড়িতেই আছে। এমন কিছু যদি হয়ে থাকে যেটা একদম চোখে পড়ার মতো, তখন দেখো না আগের জন্মে কি করেছো। এই তো কদিন আগে শাশুড়ি বৌমা নিয়ে একটা ফ্যামিলি থেকে জিজ্ঞেস করতে এসেছিল যে কিরকম কি, সেই শাশুড়ি মা ছিলেন শ্বশুর, মানে আগের জন্মে একজন ভদ্রলোক ছিলেন, সেই ভদ্রলোকের যে ছেলে, সে একটা গরিব বাড়ির মেয়েকে পছন্দ করেছে, এবং গরিব বাড়ির মেয়ে যখন বিয়ের কথা যখন বলছে, তো ছেলেটা বাবা বলছে না 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 না, এই মেয়ে আমাদের বাড়িতে চলবে না, আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে নয়, করে মেয়েটাকে একদম দুধছাই করে বের করে দিল। তখন মেয়েটা প্রেগনেন্ট ছিল। এবার যখন মেয়েটা প্রেগনেন্ট ছিল, এবার মেয়েটাকে একটা বয়স্ক লোক বিয়ে করলো, কিন্তু ওর ব্যাক অফ দ্য মাইন্ড তো রাগটা থেকেই গেল না। এই জন্মে ওই ওই মেয়েটি এই বাড়িতেই ঢুকলো, এই বাড়িতেই ঢুকলো, ঢুকে শাশুড়ি ওর কাছে দু চক্ষের বিষ হয়ে দাঁড়িয়েছে, সহ্য করতে পারে না শাশুড়িকে। কেননা ওই তখন শ্বশুর মশাই ছিলেন, শ্বশুর মশাই যে ওকে এত ঘর ছাড়া করে দিয়েছিল, এবং ঘর ছাড়ার ব্যাপারটা কেমন আসছে, যখন মেয়েটা তখন বলছে, যখন ওকে বাড়ি থেকে দূর করে দিচ্ছে প্রেগনেন্ট মেয়েটাকে, তখন ও বলছে তুমি আমাকে ঘর ছাড়া করলে, একদিন আমি তোমাকেও ঘর ছাড়া করব। এই জন্মে যখন মেয়েটা শ্বশুর বাড়িতে ঢুকেছে, খালি বলবে আমি শান্তিতে থাকতে দেবো তখনই যখন তুমি আমার থেকে, এই বাড়ি থেকে বেরিয়ে আমার সঙ্গে আলাদা থাকবে, আমি না হলে আমি শান্তি আনতে দেবো না বাড়িতে। তখন কি হলো, ওকে আমি তখন বললাম যে এখানে একটা ক্ষমা চাওয়ার ব্যাপার থাকে, যদি একে অপরকে দেখে, তুমি তোমার মাকে গিয়ে বলো তুমি আগের জন্মে এমনি ছিলে, মা তো ক্ষমা চাইতে আসছে না কেন না, তো তুমি মনে মনে বলো, আমি যদি কি, সেটা একটা টেকনিক আছে, বলে বলে এইভাবে না রিভেঞ্জ নিতে এমন আসে। একজন মহিলা এসেছিল, সে আমাকে বলছে আমার জীবনে আমার এরকম, আমার মা আমাকে সহ্য করতে পারে না, আমার মা ছোটবেলা থেকে আমাকে সহ্য করতে পারে না কিছুতেই, কিন্তু মা সব কাজ করে দিচ্ছে, আমার বিয়ে দিয়েছে, ভালো পড়াশোনা করেছে, কিন্তু বুঝতে পারছি না ম্যাডাম, মা আমাকে একদম মানে দু চক্ষের বিষ। চলো দেখা যাক কি ব্যাপার। এই যে প্রশ্নগুলো করলো না, তখন বুঝবো হ্যাঁ এর পাস্ট লাইফের সঙ্গে একটা ব্যাপার আছে। তা নাহলে হাবি জাবি একটা প্রশ্ন করে দিলাম, আমি দেখতে চাই এটা আমার হচ্ছে না কেন, আমার প্রমোশন হচ্ছে না কেন, ও এইগুলো ছোটোখাটো ব্যাপার নিয়ে হতে হয়, প্রমোশন তো অনেকেরই হয় না, সবারই কি প্রমোশন হবে নাকি? একটা কোম্পানিতে 100 জনের মধ্যে 5 জনের প্রমোশন হবে, তো সেখানে তোমার হয়নি, সেটা তোমার একটু ভাগ্যর সঙ্গে ব্যাপার আছে। কিন্তু এইখানে যখন ও বললো যে আমার মা আমাকে কেন দেখতে পায় না,
সেখানে ও একটা কথা বললো যে আমি নিজে দেখবো না ঘটনাটা, আপনি আপনার স্টুডেন্টকে দিয়ে দেখান। সেটা একটা দেখার মতন ব্যাপার হয়েছিল। ল্যাপটপে আমরা তিনজনে বসে আছি, আমার স্টুডেন্টকে ট্রান্সে নিয়ে যাচ্ছি, আর ওই মেয়েটাও আছে। ওই মেয়েটির সম্বন্ধে আমার তিনটে খালি প্রশ্ন জানতাম: মা ওকে কেন সহ্য করতে পারে না, আর মেয়ে কেন, ছোট মেয়ে, ও মেয়ে আমাকে একটা রাত্রেও একলা ছাড়তে পারে না, সারাক্ষণ আগলে রাখে। আর এটা কি প্রশ্ন করেছিল সেটা এমন কিছু ব্যাপার না। এবার যখন আমি ট্রান্সে নিয়ে যাচ্ছি, বললাম দেখো তো এই মায়ের মা মেয়ে কে ছিল। তখন বলছে যে এর যে মা আগের জন্মে একজন পাহাড়ি মহিলা ছিলেন, খুব কর্মঠ মহিলা ছিলেন, তার একটা 6 বছরের ছেলে আছে, আর একটা মেয়ে না বোন কেউ একটা ওখানে আছে। আর এই মহিলার নাম অর্পিতা, আমি নামটা বলতে এই জন্য চাইছি কেন ও আমাকে একটা ভিডিও পাঠিয়েছে পোস্ট করার জন্য। অর্পিতা, তখন আমার স্টুডেন্ট বলছে, ও অর্পিতা তুমি তো একটা বিষধর সাপ ছিলে, তুমি তো একটা বিষধর সাপ ছিলে। আমি তখন ভাবছি বাবা সাপ ছিল, আমি তখন অর্পিতার দিকে তাকাচ্ছি, অর্পিতা খুব মন দিয়ে শুনছে। তুমি ওই মহিলার ওই 6 বছরের বাচ্চাকে তুমি কামড়েছিলে, তখনই ওর মা ওই সাপটাকে মারে, স্বাভাবিক, বাচ্চার আগে সাপটাকে মারছে না, বাচ্চাকে তো বাঁচাবেই ওর, কিন্তু বাচ্চাটা মারা যায়। এবার বাচ্চাটা যখন মারা যায় তখন সাপ হলে কি হবে, ও প্রাণ তো আছে, চিন্তা ওর একটা মায়ের কান্না, একটা সন্তান, ও সাপটা তো মারবো বলে মারে না, পা লেগেছিল, ধাক্কা লেগেছিল, কিছু একটা কামড়েছিল। তখন ওর মনে হয়েছিল এই মায়ের এই কান্না আমি শান্ত করবো, আমি এর কাছে ও সন্তান হয়ে জন্মাবো। এই সাপ যখন সন্তান হয়ে জন্মালো, কিন্তু ওর মা তো জানে না ব্যাপারটাকে, ওর মার ওর উপর রাগ, কারণ ওই রাগটা আছে ওর সন্তানকে মেরেছিল, কিছুতেই বুঝতে পারছে না কেন রাগ। এবারে তখন ভদ্রমহিলা না খুব কাঁদতে লাগলেন, তখন বললেন ম্যাডাম আমি ছবির কাছে গিয়ে, মায়ের কাছে, ছবির কাছে এত কেঁদেছি, মা মারা গেছে, যে আমি এত বড় অন্যায় আমার দ্বারা হয়ে গেছিল যে আমি একজনের মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছিলাম, তো তোমার তো আমার উপরে রাগ হবেই, রাগ তো হবেই, তাহলে আমার এই বাচ্চা মেয়েটা কেন এরকম আমাকে ছাড়ে না সেটা একটু দেখুন তো। তখন দেখা গেল ওই সাপটা একটা ছোট বাচ্চা ছিল, যেই মাটাকে মারা হলো, ছোট সাপটা তখন জঙ্গলে জঙ্গলে মা হারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবারে এ যখন মা হবে তখন ও বলছে আমাদের বাড়িতে একটা, এই বাচ্চাটা এর বাচ্চা হয়ে এলো, ওই সাপের বাচ্চাটা। তখন আমি বললাম তোমাদের এটা মিললো কিছু, কেননা আমারও একটু সন্দেহ হচ্ছিল, সাপ সাপের বাচ্চা এরকম কিরম এটা লাগছে। বলছে ম্যাডাম এত মিল মিলেছে আপনি ভাবতে পারবেন না, আমরা না সাপের আমাদের পুজো হয় বাড়িতে, এবং আমার আমার এই সন্তানকে আনার জন্য আমি সাপের পুজো করে কিন্তু আমি আমার সন্তানকে পাই। একদম 100-এ 100 মিলেছে, আপনি অন্যজনকে দিয়ে দেখাচ্ছেন তো, একদম পুরোপুরি মিলেছে জিনিসটা, এতটা মেলে। আর তুমি যেটা প্রশ্ন করছো না জেনে করা যায় না, অনেকে জাস্ট ফর ফানও দেখতে আসে, চলো না দেখি না আমি কে ছিলাম তো, আমার বাবা মা কে ছিল, আমার ভাই আগের জন্মে কে ছিল, আমাদের দুজনের মধ্যে মনে আমরা কি ভাই ছিলাম না বন্ধু ছিলাম, নাকি আমরা যমজ ভাই ছিলাম না যমজ বোন ছিলাম, এগুলো তো প্রশ্ন হতেই পারে। কেন দেখবে না লোকে? যখন আমরা ট্রেনিং নিয়েছিলাম আমি তো জানতাম না কি জিজ্ঞেস করব, একজনকে ঢোকাতে পেরে আমি মানে আনন্দে আত্মহারা যে ঢোকাতে পেরেছি ফার্স্ট লাইফে। ঢোকানোর পরে হচ্ছে আসল কায়দা, কখন বালির ঝড়ে আটকে যাচ্ছে কেউ, কেউ আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, কেউ পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়তে গিয়ে ভয় পাচ্ছে, কেউ কিভাবে তখন তাকে, কেউ শীতে ঠকঠক করে কাঁপছে, সেই সময়তে পাশে চাদর থাকলো, বাড়ির লোক চাদর দিয়ে দিল, আমি অনলাইনে দেখাচ্ছি তাকে, বাড়ির লোককে বলি যে ওকে কেউ ডিস্টার্ব করো না, একজন বসে থাকতে পারো ঠিকই। এবারে কি হলো, ও ঠকঠক করে কাঁপছে, এবার আমাকে এমনভাবে ওকে বলতে হবে যে যাতে ওর গায়ে একটা কম্বল জড়িয়ে দিলাম, দেখো তো গরম লাগছে না, ভালো লাগছে না, এ বলার ভঙ্গিমাতে ধীরে 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 ওর মধ্যে এসে যায়। এটাই হচ্ছে ট্রেনিং। এটা একটু কিছুটা হিপনোসিসের মতো লাগছে না? হিপনোসিস আমি তোমাকে সামনে বসে করব, ওটাতে চলে গেছে ট্রান্সে, অন্য না না, আপনি যেভাবে বলছেন বা যে একটা একটা সুন্দর করে বোঝাচ্ছেন, আস্তে আস্তে সে একটা স্টেজ 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 উঠছে, এটা কিছুটা শুনে মনে হচ্ছে হিপনোসিসের মতো একটু। কাইন্ড অফ হিপনোসিস, কিন্তু যে সোকল হিপনোসিস যেটা হয় সেটাতে তোমাকে, তোমার মধ্যে আর থাকছো না, তোমাকে দিয়ে যা ইচ্ছে করে নিতে পারবে। সত্যি কি এই মানে এই মেধাটা লোকেদের মধ্যে আছে কিছু কিছু মানুষ? করতে পারে, করতে পারে। এটা আমি ক্লিনিক্যাল হিপনোথেরাপি করাই, সেই ক্লিনিক্যাল হিপনোথেরাপিতে ওই রকম
ভাবে অজ্ঞান করে দিলাম আমি ওর কিছু, সেটা আমি কেটে দিলাম, হাত বুঝতে পারি, সেটা নয়। আমি এটা ক্লিনিক্যাল হিপনোথেরাপি করি। সেটা হচ্ছে এই জন্মের পাস্ট যেটা আছে কারোর, সেইখানে যদি কারোর মনে কোনো কষ্ট দুঃখ আটকে আছে, সেটাকে আমি তখন ওই হিপনোথেরাপি দিয়ে ওটাকে আমি ক্লিন করি। সেটা হচ্ছে এই জন্মে। আর আমরা যখন কাউকে নিয়ে যাই পাস্ট লাইফে, ওরা কিন্তু পুরো জ্ঞান ওদের থাকে আমি কি বলছি। এবং এটাও থাকে, তুমি যদি মনে করো এমন কোনো একটা ঘটনা দেখছো, তুমি সেটা আমার কাছে বলতে পারছো না, সেটা তুমি নিজেকে কন্ট্রোলের মধ্যে, না আমি এটা বলবো না, আমি এটা বলতে পারি। সে কদিন আগে একটি মেয়েকে আমি দেখাই, ও বাবার সঙ্গে কেন সম্পর্ক খারাপ, ও পরে দেখছে ছোটবেলায় বাবা ওকে খুব মারছে। মেয়েটা মানে এত কাঁদছে যে পাশেও দিদি বসে আছে, দিদি না ওকে ধরতে যাচ্ছে, আমি ইশারা করে বললাম না 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 না, ওকে টাচ করো না, একদম টাচ করো না, কাঁদতে দাও। ও মানে ছটপট করছে, ওকে এত মারছে ও বাবা। কিন্তু পরের দিন আমাকে বললো যে ম্যাডাম আমি যখন ট্রান্স থেকে বেরিয়ে এলাম, প্রায় আধ ঘন্টা আমার সর্বাঙ্গে ব্যথা ছিল, আমার সর্বাঙ্গে পেটানোর ব্যথাটা আমি ফিল করেছিলাম। কিন্তু একটা কথা এবার আপনাকে বলছি, সে তখন আমি লজ্জাই তখন ওই বাচ্চাটার মধ্যে একটা লজ্জা ছিল। বলছে আমার বাবা প্রচণ্ড ড্রিঙ্ক করে এসে মারছিলেন, আমি সেটা লজ্জাতে আপনাকে বলতে পারছিলাম না। এই জন্মের মেয়েটা আগের জন্মে 6 বছরের একটা বাচ্চা, তার মধ্যে পর্যন্ত গিল্টি ফিল করছে যে বাবা ড্রিঙ্ক করে এসে মারছে, সেটা বাইরের লোককে বলা যাবে না। আমি বললাম দেখো আমিও অবাক হচ্ছি শুনে। তো সেই মেয়েটার একটা মজার ব্যাপার হয়েছিল। ও পাহাড়ে বেড়াতে গেছে, কি একটা হয়েছে, খাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ও বলছে তখন, আমি বললাম তুমি কতদিন বেঁচে ছিলে? আমি এরকম ছিলাম, আমি তো খাদ থেকে পড়ে আমার মৃত্যু হয়েছিল। যে বলেছে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছিল। আমি বললাম তুমি কি পাহাড়ে যেতে ভয় পাও? বলছে ভীষণ ভয় পায়, পাহাড়ের নামে আমি ভয় পাই। ওই ট্রান্সের মধ্যে আছে কিন্তু। তৎক্ষণাৎ আমি পাস্ট লাইফের সঙ্গে সঙ্গে ক্লিনিক্যাল হিপনোথেরাপি করালাম আমি ওর, কারণ এই জন্মে ওর ভয়টা থেকে গেছে। এমনভাবে ওর ক্লিন করলাম মাথা থেকে ব্যাপারটা। আমি বললাম এবার তুমি দেখো তো তোমার পাহাড়ের চিন্তা, বলছে ভীষণ ভালো লাগছে পাহাড় ভাবতে, এবার আমি পাহাড়ে বেড়াতে যাব। এটা হচ্ছে ক্লিনিক্যাল হিপনোথেরাপি। হ্যাঁ, এটা আমি এর সঙ্গে সেই যোগ করে দিলাম। কিন্তু আসল যেটা হিপনোথেরাপি হচ্ছে মানে যে কোনো ব্যাপারে, এই যে তোমরা এখন এটাকে নিয়ে বসে একটা পডকাস্টের সেশন করছো, দু ভাই মিলে করছো, নির্ঘাত তোমাদের আগের জন্মে একটা কিছু এরকম ধরনের ব্যাপার তোমরা করতে, হয় থিয়েটার করতে, কিংবা কোনো থিয়েটারের কোনো লাইটম্যান ছিলে, কিংবা ক্যামেরাম্যান ছিলে, কিছু তো একটা করতে, তা নাহলে এটা তোমাদের হতো না। একটা একদিন শখ করে করলাম, কিন্তু বছরের পর বছর তোমাদের এত নাম ডাক হচ্ছে, তোমাদের লোকে এত দেখছে, এমনি এমনি তো নয়। দুই ভাই মিলে করছো, তোমরা করে দেখো, একটা না একটা কিছু বেরোবে। চলো একদিন তোমাদেরকেই আমি করি দেখি। আমার খুব ইচ্ছা করছে, কারণ একটা জিনিস আমি দেখেছি, এটা আমি সবার সামনে বলতে চাইছি না, এটা আপনাকে অফ দ্য ক্যামেরায় আমি বলবো, কারণ আমি আমার পার্সোনাল লাইফ শেয়ার করি না কোনো জায়গায়। তো আমি এটা আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করবো আমাদের নিশ্চয়। তো ম্যাম আপনি একটা ঘটনা শোনাতে যাচ্ছিলেন, আমি মাঝে একটু ঠুকে দিয়েছি, ওটার জন্য সরি। তো ম্যাম আপনি আপনার ঘটনাটা যদি একটু শেয়ার করেন। এটা আমি একটু দর্শকদের দিকে তাকেই কথাটা বলতে চাই, বিশেষ করে যারা মা হতে চলেছেন বা ভবিষ্যতে সব মহিলাই মা হবেন, তাদের কাছে বলি, এই যে যখন কনসিভ করে বাচ্চারা, তখন মাদেরকে বলা হয় ভালো করে গান শোনো, মেজাজ দেখিও না, পড়াশোনা করো, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করো। কেন বলা হয়? যে বাচ্চার ওপরে তার এফেক্টটা আসবে। আমিও তো মা, আমাদেরকেও সেভাবে বলা হতো, কিন্তু ওগুলোকে তখন ভাবতাম তো এগুলো হয় না, এটা এইটুকুনি বাচ্চা পেটের মধ্যে কি শুনবে, কি যে শুনতো তারা, সেটা নিয়ে ঘটনা বলি। তা আমি যদি সময় হয় আমি 3টে ঘটনা ছোট করে বলছি, 3টেতেই বুঝবে যে মারা কিভাবে নিজেদেরকে যত্ন নেবে সেই বাচ্চাদের। একজন মহিলা আমার কাছে এলেন, সে বলছে যে আমার জায়ের মেয়ে আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমি জায়ের মেয়েকে ভালোবাসি, কেন সহ্য করতে পারে না আমাকে আমার জায়ের মেয়ে? ঠিক আছে এসো। ওর হাজব্যান্ডকে নিয়ে এসেছিলেন মহিলা, দেখছে আগের জন্মে ও এই হাজব্যান্ডেরই ওয়াইফ। এবার ওই মা যখন পেটে 3-4 মাসের বাচ্চাটা, সেই সময় দেখছে যে ওর হাজব্যান্ড একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে ঢুকছে। ওটা দেখার পর তোর মাথা খারাপ হয়ে গেছে যে আমি অলরেডি মা হতে চলেছি, তারপরে আমাকে এরকম নিয়ে আসছে। ও তখন কিছু, তখনকার কিছু জড়িবুটি কিছু হবে, সেটা খেয়ে ও বাচ্চাটাকে মেরে ফেলে। আচ্ছা, ওই বাচ্চাটায় জন্ম নিল ওই জায়ের মেয়ে।
আচ্ছা, এবার তুমি যদি বলো, তো জায়ের মেয়ের কাছে ওটা ওরকম এফেক্ট আসছে কেন? কেন ওর মাকে চিনলো কি করে যে এই মা ওকে মেরেছেন, কি করেছিল? এবারে হচ্ছে যে এবার জায়ের মেয়েটাকে তো বোঝাতে পারবে না যে তুই আমার বাচ্চা ছিলি, কি ছিলাম, ঠিক আছে এবার চলো তোমাকে নিয়ে যাচ্ছি সেই সময়টাতে যখন এই বাচ্চাটা তোমার পেটে ছিল। এবার এই বাচ্চাটাকে গিয়ে তুমি ক্ষমা চাও। এখন লোকে বলতে পারে ওইটুকুনি বাচ্চা আবার ক্ষমা চাইবে কি করে, কি করবে? এবার কি হলো শোনো। এবার যখন ওকে আমি বললাম তুমি দেখো তো, তোমার পেটে তোমার মেরে ফেলার আগে ওই বাচ্চাটা তোমার পেটে তুমি ফিল করতে পারছো? বলছে হ্যাঁ আমি ফিল করতে পারছি। এখন তুমি ওকে বলো যে এরকম এরকম ঘটনার জন্য আমি তোমাকে মারতে বাধ্য হয়েছিলাম। এই কথাটা বলতে বলতে না মহিলা প্রচন্ড কাঁদতে শুরু করে দিল। এত কাঁদছে এত কাঁদছে, আমি বললাম তুমি এত কাঁদছো কেন, এত কাঁদছো কেন? তখন বলছে ও কি বলছে জানে, বলছে মা তুমি আমাকে মারছো কেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কি করেছি, তুমি আমাকে মারছো কেন, আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। বলছে আমার খুব কষ্ট হচ্ছে মা, তুমি আমাকে মেরো না। সেটা একটা 5 মাসের বাচ্চার ভেতরের কথা, সে তো আর বক বক করে বলছে না, তার মনের কথা তার মায়ের মাথায় ঢুকছে। ও বাচ্চাটা কাকুতি মিনতি করছে, আমি ভীষণ কষ্ট হচ্ছে মা, আমাকে মেরো না। সেই বাচ্চাটাকে তো জানে, তখন তো জানতো না, রাগের চোটে মেরে ফেলেছে। ওই বাচ্চাটা জন্ম নিয়েছে ওর বাড়িতে রিভেঞ্জ নেওয়ার জন্য, ও জায়ের মেয়ে হয়ে এসেছে, সহ্য করতে পারে না। তো আমি বললাম তোমার এক বছর, যে আমার আর মেয়েটার উপরে কোনো রাগই নেই ম্যাডাম, ও যা বলে বলুক, আমি জানি যে ওটা আমারই মেয়ে, ফিরে এসেছে আমার সামনে, এটা আমার কাছে একটা বড় পাওয়া। তখন আমি বললাম আচ্ছা, তাহলে বাচ্চারা এরকমভাবে ভেতরে এই করে। এবার একটা ছেলে আমাকে বলল যে ম্যাডাম আমার মধ্যে যে মেয়েলি ভাবটা আছে, এই মেয়েলি ভাবটার জন্য আমি ছোটবেলা থেকে সকলের কাছে খুব অপমানিত হয়েছি, বিশেষ করে আমার বাবার কাছে। আমার বাবা আমাকে সহ্য করতে পারতেন না, লোকেদের সামনে বাবা আমাকে অপমান করে দিত। কোনো বিয়ে বাড়িতে গিয়েছি, বাবা সে আমি হয়তো একটু অন্যরকমভাবে সেজেছি গুজেছি, আমাকে বাবা লোকেদের সামনে অপমান করেছে, আমি কেঁদেছি গিয়ে। বাবা শেষ জীবন পর্যন্ত যখন শয্যাশায়ী ছিলেন তখনও বাবা আমার সঙ্গে কথা বলতেন না, এত অভিমান ছিল যে আমি কেন, একমাত্র বোধহয় সন্তান হবে, আমি অতটা জিজ্ঞেস করিনি। তাহলে চলো তোমার পাস্ট লাইফ দেখি। পাস্ট লাইফে দেখছি সবই ভালো, দুটো লাইফ দেখলাম, ভালো ছেলে, তার সন্তু সংসার আছে, ছেলে মেয়ে আছে, সব আছে। করতে করতে এই জন্মের আগের যে জন্মটা, সেখানেও দেখছি খুব ভালো একটা সংসার নিয়ে, ভালো ছেলে, ব্যবসা ট্যাবসা করছে, ওই করছে। এবার আমি বললাম তুমি এ করো তো, তোমার শেষ জীবনটা দেখো, একদম লাস্টটা দেখো। লাস্ট যখন দেখছি না, তোমার মৃত্যুটা দেখো, কিভাবে মৃত্যু হলো। মৃত্যু যেমন মৃত্যু হচ্ছে, বয়সে মৃত্যু, সোল দেখো, সোলটা কি হলো। বলছে সোলটা বেরিয়ে আমার মায়ের পেটে ঢুকে গেলাম, এই জন্মের মায়ের, এখনকার যে মায়ের পেটে ঢুকে গেলাম। আমি বললাম এইটা তো এটা পেয়ে গেলাম। আমি বললাম তুমি ছেলে না মেয়ে? বলছে আমি তো ছেলে। আর তোমার মা কি মেয়ে চাইছিলেন? বললো না, মাও ছেলে চাইছেন। আর তোমার বাবা, বাবাও তো ছেলে চাইছেন। তোমার বাবা ছেলে চাইছেন, তোমার মা ছেলে চাইছেন, তুমি একটা পুত্র হয়ে জন্মাচ্ছ, তো তোমার মধ্যে এই ভাবটা এলো কেন? বলছে বাইরে যে দেখছি আমার কাজিন সিস্টাররা সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে আমার খুব ভালো লাগছে, আমি ভাবলাম আমি অমনি হতে চাই, আমি ওদের মতন সাজবো, আমি ওদের মতন কথা বলবো। ওই ভেতরে আমার ওইটাই আসতে লাগলো, ওইটাই আসতে লাগলো। এরপরে যখন আমি বড় হলাম, দেখো যখন বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক তখন ফ্রক পরাতো, আমরাও পরাতাম, একটা পেনি টাইপের পরিলাম, সেটা আবার আস্তে আস্তে ছেলের জন্য জামা, মেয়ের জন্য জামা। আর তোমার মা কিরকম সাজাতেন? বল ছেলেদের মতন সাজাতেন, কিন্তু আমার ভালো লাগতো না, ভালো লাগতো না। এরপরে তো শুরু হলো এরকম জীবন। কিন্তু ওর প্রশ্নটা ছিল আমার বাবা মারা গিয়েছে, আমি বাবা আমাকে ক্ষমা করলো না, এটা আমার সারা জীবনের কষ্ট হয়েছে। বললাম চলো তোমাকে তোমার বাবার কাছ থেকে ক্ষমাটা চাওয়াই, চলো। এ তো ক্ষমা চাইবে না, চাইতে তো হবে বাবাকে, উল্টো ব্যাপার। আর সেই দিনটাতে যাও তুমি। আজকে যারা দেখছেন, যারা এখানে পাস্ট লাইফে দেখাতে অভ্যস্ত, তাদের জন্য খুব সুবিধা হবে, কারণ এটা ওনারাও লাগাতে পারেন ব্যাপারটা। আমি যখন দেখছি চলো সেই দিনটাতে যাও যেদিন বিয়ে বাড়িটাতে তোমাকে তোমার বাবা অপমান করছেন সকালের সামনে, আর তুমি কষ্ট পাচ্ছ, সেই দিনটাতে যাও। হ্যাঁ আমি সেই দিনটাতে এলাম। বাবাকে এবার আড়ালে ডাকো, সামনে চেয়ারে বসাও, বাবাকে বোঝাও এটা তো আমি কি করব, এটা ভগবানের সৃষ্টি, আমি, তোমরা আমাকে এনেছো পৃথিবীতে, আমি তো আসিনি, ভগবান আমাকে এইভাবে তৈরি করেছেন, তা আমি কি করব।
কেন তুমি আমার উপর এরকম করো? বলছে, কিছুক্ষণ চুপ করে থেকে বলছে, বাবা খুব কাঁদছে। কেন কাঁদছে? ওর বাবা বলছে, তোর মতন আমাকে এতদিন কেউ বোঝায়নি, কেউ যদি বোঝাতো তাহলে আজকে আমি তোর সঙ্গে এই ব্যবহারটা করতাম না। বলছে, আমরা দুজনকে জড়িয়ে ধরে খুব কাঁদছি। বাবা আমাকে বললো, তোর মঙ্গল হোক, তোর ভালো হোক, তোকে আশীর্বাদ করি। ছেলেটা পরে বলছে, ম্যাডাম আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেল, আমি এত সুন্দর বাবার কাছ থেকে আশীর্বাদ পেলাম, বাবা আমাকে এমনভাবে আমার কাছে ক্ষমা চাইলো যে আমার মনে আর কোনোই কষ্ট নেই, বাবা নেই জীবনে, কিন্তু বাবা আমাকে বিশাল আশীর্বাদ করে গেলেন। এখনও তারপরে দুবার আমার কাছে পাস্ট লাইফ দেখেছে অন্যান্য ঘটনায়। ও মানে মাথা উঁচু করে বলে, আই এম ভেরি হ্যাপি ম্যাডাম। ওই যে একটা মানুষের মনে কষ্টটা দূর করে যে আমি শান্ত করতে পারলাম, সেটা সেরকম যেরকম হলো। এবার এর একটা ছেলে 4 দিন আমাকে বলছে, ম্যাডাম ওয়াই আই এম হোমোসেক্সুয়াল, আমাকে এটা আপনাকে বের করতে হবে। চলো দেখা যাক কি হচ্ছে। ও নিজে দেখলো ওইখানে একটা মজার ব্যাপার ঘটছে। ওকে যখনই আমি দেখাতে, ও ঢুকেছে, ও দেখছে ও এই জন্মে একটা পুজো পাঠও ভালো করে। ও দুটো ব্যাপার ছিল, আমি পুজো পাঠের দিকে কেন গিয়েছি আর এটা, দুটোর মধ্যে কি আছে। এবার দেখছে যে ও একটা জায়গায় পুজো পাঠ করতে যাচ্ছে, কিন্তু সেখানে কিছু কিছু ব্যাপার আছে যেখানে তন্ত্র টাইপের কিছু একটা হয়। বলছে, আমি যখন ওখানে যাচ্ছি ওইখান থেকে একটা আওয়াজ আসছে ভেতর থেকে, তোকে দেখতে দেব না, তোকে একজন মহিলা দেখাবে, তোকে দেখতে দেব না। বলছে, ও তো একটা ওই কথা আসছে, আমাকে তো ঢুকতে দিচ্ছে না, আর তোমাকে আরেকটা জন্মে নিয়ে যাচ্ছি চল। সেখানেও তাই, ওকে ঢুকতে দিল না, অন্যান্য কিছু দেখলো, বেরিয়ে এলো। বেরিয়ে এসে বললো, তাহলে আপনি কাউকে দিয়ে দেখান, একজন কোনো মহিলাকে দিয়ে। যে হ্যাঁ, আমার শরীরে তো মহিলাই আছে, যাকে যাকে আমি বিশ্বাস করতে পারি। একটা তুমি এমন একটা ঘটনা আমাকে বলছো, তুমি একটা এমন একটা ঘটনা বলছো, তুমি যেটা বাইরে বলতে চাও না। তুমি যদি বলছো আমি নিজে দেখতে পেলাম না, ওকে আমাকে তো সেরকম একটা বিশ্বস্ত লোক রাখতে হবে যে তোমাদের কথা বাইরে বলবে না। সেই রকম একটি বিশ্বস্ত যাকে আছে, আমি জানি আমার হ্যাঁতে হ্যাঁ বলবে, নাতে না বলবে। ও কর্মাটাকে খুব বিশ্বাস করে। তাই বললাম, শোনো আমি একে বলছি, হ্যাঁ দেখো। এবার আমরা বসে আছি, ল্যাপটপে শুরু হলো। তো মেয়েটা তো জানলা, এটা কিন্তু ও যা দেখবে না অপ্রিয় সত্য কথা বলবে, কিন্তু তোমায় কিন্তু মেনে নিতে হবে। বললো, যা বলার বলুক, আমি আমার জীবনটা দেখতে চাই কিরকম। ও দেখছে যে এরকম একটা তন্ত্র পুজো করছিল একটা সাধনাতে, ও প্রায় 90% উঠে গেছিল সাধনাতে, পাওয়ার সাধনা। আমি যা করব সব আমার হবে, এমনি একটা পাওয়ারের সাধনা করছিল। কিন্তু 90% করার পরে ভুলভাল মন্ত্র করার জন্য আবার নেমে এলো জিরোতে। তখন কিন্তু লোভ তো লোভ না, তারপরেও দেখছে যে একটা শ্মশানে বসে সে সাধনা করছে আবার পাওয়ারটা পাওয়ার জন্য। ও সাধনা করছে এবং একটা ঋষি মুনি ওর সামনে দিয়ে যেতে যেতে বলছে যে, তুমি করো না, তোমার দ্বারা এটা হবে না। এটা বলে ঋষিটা যে এগিয়ে গেল, এই ছেলেটা বসে শুনছে, আমার স্টুডেন্ট চোখে পেট্টি বাঁধা, ও বলে যাচ্ছে ঘটনা। ঋষিটা যে এগিয়ে গেল, ছেলেটা পেছন থেকে মুখ ভেঙালো তাকে, মুখ ভেঙে দিল ঋষিমণি তো আলা চট করে ঘুরে বলল, মেয়েদের মতো মুখ ভেঙাচ্ছ কেন? যে বেশ করছি। বলছে, তুমি মেয়েদের মতো মুখ ভেঙাচ্ছ কেন? বলছে, আমি মেয়ে, আমি তো ছেলে। বলছে, তাহলে তুই মেয়েদের মতো মুখ ভেঙাচ্ছ? যে বেশ করছি। তখন বলছে, ছেলে হয়ে জন্মাবে, মেয়েদের মতন থাকবে। অভিশাপটা দেখো তুমি, এই জন্মে সে ছেলে হয়ে জন্মালো কিন্তু মেয়েদের মতন থাকলো। এখানে তুমি একটা আমরা বলতে পারি, এটাতেও খুশি আছে না অখুশি আছে, সেটাও একটা ব্যাপার। এটা অভিশাপ না আশীর্বাদ, সেটা তো নির্ভর করছে তার উপরে। আমি যখন জিজ্ঞেস করি, ছেলে হয়েও তারাও খুশিতে থাকে, আমি ঠিক আছে, আমার জীবন এটাই। সেটা হচ্ছে যে অভিশাপের মতো নেবে না আশীর্বাদের মতো নেবে সে। দুটোতেই দেখো, ছেলে কিন্তু একটা তো অভিশাপের জন্য হলো, আর এটা তো বাইরে থেকে দেখে দেখে হলো। পেটের মধ্যে যখন বাচ্চারা থাকে না, তারা সব বুঝতে পারে, সব। আমি কলকাতাতেই, আমি নাম মনে করতে পারছি না, আমি যখন ডক্টর তৃপ্তি জৈনের কাছে দেখতে পেলাম না অত বড় গ্রুপের মধ্যে, আমার জেদ চড়ে গেল যে আমাকে দেখতে হবে, একে ফোন করছি, ওখানে ফোন করছি, কোথাও এরকম পাচ্ছি না। একজন ভদ্রলোক, আমি কিন্তু নামটা দিয়ে মনে করতে পারতাম খুব ভালো হতো, গুগল সার্চ করতে করতে কলকাতাতেই ফোন করলাম। সেই ভদ্রলোক বলছেন, হ্যাঁ আমার একটা ইনস্টিটিউট আছে, সেখানে আরও কিছু হয়। আমি 5 বছর আগেকার কথা বলছি। তো উনি বললেন, দেখুন একবারে তো অনেকে দেখতে পান না, আপনাকে কয়টা সেশন নিতে হবে, প্রত্যেকটা সেশনে তখন উনি 2500 না 3000 টাকা করে নিচ্ছিলেন, এমন কিছু ব্যাপার না।
কিন্তু আমি বললাম একটা কিছু গল্প বলুন না, তখন আমি ছটফট করছি একদম, মানে এর মতো একটা কিছু গল্প বলুন না। উনি বললেন জানেন একটা কোথা থেকে একজন মানে বেনারস না একটা অবাঙালি ওনার কাছে এসেছিলেন, প্রায় 72-75 বছর বয়স। তিনি এসেছিলেন দেখতে কেন, যে উনি ওনার বাবার একমাত্র ছেলে, কিন্তু আরো 5টা বোন আছে, কিন্তু বাবা পারলে মাথায় চড়িয়ে রাখে, কিন্তু ছেলেটা বাবাকে সহ্য করতে পারতো না, এমনকি মারা যাওয়ার পরে মুখাগ্নিও করেনি তার ছেলেটা। এবার ছেলেটা জিজ্ঞেস করতে এসছে কেন। তখন যখন ওকে নিয়ে গেল পাস্ট লাইফে, তখন উনি বলছেন যে এই যখন ছেলেটা বলছে যে আমি মায়ের পেটে, তার আগে 6টা না 7টা বোন হয়েছে। এবার বাবা বলছেন মাকে যে আবার তো মেয়ে হতে পারে, তুমি এটাকে নষ্ট করো। মা কিছুতেই শুনবে না, মায়ের উপর অত্যাচার চলছে সেটা আমি নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, মাকে এরমভাবে অত্যাচার করছে, মার উপর জবরদস্তি করছে। ওই রাগটা আমার বাবার উপর হয়ে যাচ্ছে। এবার যখন জন্মালো, ও তো আর জানে না কি হলো, শেষ। এবার বাবার উপরে রাগ। এবার যখন উনি ট্রান্স থেকে বেরিয়ে এলেন, তখন তো বুঝলেন যে বাবা 6টা মেয়ে 7টা মেয়ে বিয়ে দিতে হবে, আবার 8 নম্বর মেয়ের জন্য তো বাধা দেবে, মেডিকেল সায়েন্সে তো অনেক কিছু ব্যাপার আছে, করতে তো পারো। তখন ছেলেটি বললো যে আমি বাবার সঙ্গে খুব অন্যায় করেছি, এটা সত্যি। বাবা বাচ্চাটা জন্মানোর পর তো তাকে মারেনি, তখন তো বাবা জানতো না যে ওমের মধ্যে কি হবে। বেরিয়ে এসে নাকি ভদ্রলোক নাকি প্রচণ্ড কাঁদতে লাগলেন। তারপরে উনি ফিরে গিয়ে নাকি গয়ায় গিয়ে পিণ্ডদান করেছিলেন, করে তখন ইনাকে ফোন করে বলেছে যে এরকম আমি পিণ্ডদান করে মনে শান্তি পেলাম। পেটের ভেতর থেকে বাচ্চারা সব বোঝে, তাই জন্য অত অবহেলা করা না। মাকেও, যে মা সন্তান সম্ভাবনা, তাকেও বাড়ির লোকেদের কিন্তু খুব যত্নে রাখা উচিত, খুব যত্নে রাখা উচিত। কারণ ওই মাকে যত্ন করলে বাচ্চাটাও ঠিক থাকবে। মানে এগুলো এমন এমন এক এক ব্যাপার না, মানে আগে ভাবতাম দূরটা হয় কিনা হয় কিনা, এবার দেখার কিন্তু পরে এটা আমরা ছোটবেলাও পড়েছি, যদি দেখতে পারি পড়েছি। মহাভারতে। হ্যাঁ পড়েছি, মহাভারতে অভিমন্যু। হ্যাঁ মহাভারতের একটা ব্যাপারে। তো যেগুলো আমাদের গল্প কথা মনে হতো তো, গল্প কথা মনে হতো তো, কিন্তু এটা তো হচ্ছে সত্যি ঘটনাগুলো, মানে এতই সত্যি। মানে আমি বলছি 5 বছরে আমি প্রায় 400 লোককে দেখালাম পাস্ট লাইফ, 400 লোককে দেখেছি। তার মধ্যে 20টা ফেল করেছি আমি, 20 জনকে আমি দেখাতে পারিনি, কারণ সবাই দেখতে পায় না, সবাই দেখতে পায় না। সেটা কেন একটা দেখতে, তারা নিউ সোল বলে না, কয়েকটা জিনিস একটা দিলাম, কেউ নিজেকে রিল্যাক্স করতে পারে না, মাথার মধ্যে হাজারটা চিন্তা, কি দেখবো, ওরে বাবা এই দেখবো সেই দেখবো, ওভার এক্সাইটেড। ও ওভার হয়ে থাকে। কারোর কারণে একটা ব্ল্যাক ম্যাজিকের জন্য তাদেরকে বেঁধে রাখা থাকে, ঢুকতে পারে না, সেটাও দেখেছি। হ্যাঁ, সেটাও দেখেছি, এমন কিছু করে থাকে যাতে ও কিছু বুঝতে না পারে। কোথা থেকে এলো, রানীগঞ্জ না কোথা থেকে, অনলাইনে একটা করালাম একটা মেয়েকে, বউটাকে। ও খালি বলছে আমি ঢুকছি, কিন্তু কালো ধোঁয়া কালো ধোঁয়া আমাকে করে করে, সেটাকে আমি অনেকভাবে কাটালাম। তারপরে বললো একটা কালো ধোঁয়া যেন দড়ির মতন আমার পায়ের কাছে বেঁধে দিচ্ছে, আমাকে কোথাও এগোতে দিচ্ছে না। আমাকে মানে একটা বলছি না, একটা পাঁচটা একটা দরজা থাকে, এই দরজা দিয়ে তুমি ঢোকো, এবার দরজা না ঢুকলে দেখবে কি করে। এবার ওটাকে অনেক কাণ্ড করেছে, নেগেটিভ এনার্জিটাকে শেষ করে বেশ টাইম লেগেছিল ওটাকে ঠিক করতে আমার। করার পরে যখন ওটাকে আমি করালাম, খুব সুন্দর দেখেছিল, মা শারদাকে দেখেছিল তখন ঘরের মধ্যে, যখন নেগেটিভ এনার্জি বেরিয়ে গেল, ওগুলো আলোর বলের মধ্যে আমি মা শারদাকে দেখছি, তখনই বুঝলাম নেগেটিভ এনার্জিটা ঘর থেকে বেরিয়েছে আর কি। তারপরে ও দেখলো, অনেক কিছু দেখলো, মেয়েটি খুব ভালো ছিল আগের জন্য, ওর অন্য ঘটনা আমি বলছি না, হয়তো কে কোথা থেকে জেনে নিতে পারবে। এক একটা হয় তুমি দেখে না, কি জানো, কেউ কেউ দেখে, মানে ধরো আমি, এটা তোমার একটা স্টুডিও, আমাকে স্টুডিওর বাইরে থেকে খালি আমাকে জানলা থেকে বলো দেখো ওর এটা স্টুডিও, আমি জানলা থেকে দেখে কি দেখবো, এটা ঘর, এটা এখানে ক্যামেরা, এটা এখানে, আমি এটা বলছি। একটা লোক এইভাবে দেখে, মানে পাস্ট লাইফে জানলা খুললো কারো, সে জানলা দিয়ে নিজের জীবনীটা দেখে, তখন পরে বলে কি আমি তো কিছু ফিলই করতে পারলাম না, যেন মনে হচ্ছে অন্য একটা কিছু, আমি তো কিছু অনুভূতি পেলাম, তা না, সে জানলা দিয়ে স্যাটেলাইটের মতন দেখছে। আর একজন হয় দরজা দিয়ে ঢোকে, যারা দরজা খুলে ঢুকলো তখন তারা ফিল করতে শুরু করে, চেয়ারটা কেমন, ঘরের টেম্পারেচারটা কেমন, জল খাচ্ছি এটা কিরকম, সোফাটা কিরকম, এতটা বোঝা যায় ভিডিও একদম তোমার এর মতন হয়। মানে আমি যতক্ষণ নিজের না করছি এটা, তাহলে আমি মানে বুঝতে তো ফিল পারবে না, করাতে পারবো না। পারবে না। আর আমি দেখেছি, মানে এর আগে যার ওখানে আমি গিয়েছিলাম পডকাস্টের ব্যাপারে, তাকে
পাস্ট লাইফ দেখালাম না, ওর একটা ক্লিনিক্যাল হিপনোথেরাপি করলাম আমি, ওর একটা ব্যাপারে ও বললো আমি ভালো আছি। বাহ। ওকে আমি অনলাইনেই পড়ালাম, ব্যাপারটা করালাম। একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে আপনি বললেন না মা শারদাকে দেখতে পেয়েছেন হ্যাঁ। তিনি, এটা কি সত্যি? অনেকেই বলে যে আমি একটা মানে দরজা বা একটা ধরুন একটা পাস্ট লাইফ এসে দেখছে, হতে পারে কৃষ্ণের উপাসক বা কৃষ্ণের কোনো ভগবানের সে সেবা করছে, বা দেখতে পাচ্ছে সব সাক্ষাৎ ভগবান হেঁটে বেড়াচ্ছে, কথা বলছে। এটা কি সত্যি ভগবান এটা, সত্যি নাকি দেখো, তার এটা হচ্ছে কাল্পনিক? হ্যাঁ কাল্পনিক যা খ্রিস্টানরা কি ভগবান দেখবে? ওরা জিসাস ক্রাইস্ট জিসাস দেখবে। ক্রাইস্ট দেখবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার মাথায় যে ছবিটা আছে সেই ছবিটা আর তখন তার রূপ থেকে হয়ে বড় কথা, দাঁড়ায়। খ্রিস্টানরা কিন্তু পুনর্জন্ম বা পিএলআর এগুলোকে মানে না কিন্তু। খুব ভালো, খ্রিস্টানরাই তো শুরু করেছে। ওদের ওখানে তো কোনো, বাংলাদেশের লোকেরা বলে আমাদের এখানে মানে না, কিন্তু ট্রেনিং নিচ্ছে আমার কাছে কি করে। বাংলাদেশে ঢাকায় আমি কম লোককে দেখেছি অনলাইনে, কম লোককে দেখেছি আমি অনলাইনে। ইসলামে নেই, কোরআনে তো নেই পুনর্জন্মের তো কোনো কি ইয়ে নেই। আছে, নেই তো কি আছে, আসুক না, দেখিয়ে দিচ্ছি সবাইকে। কুরআন আর মহাভারত আর গীতা নিয়ে আমরা বলবো না, কোনো ধর্মের ব্যাপার না। মানুষ, আমি তো অনেক, এক একজন মানুষের সব রকম জন্ম, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ হুম হুম খ্রিস্টান, হুম সবাই তো হুম আছে। হুম হুম। এই জন্মে এসে আমি হিন্দু হলাম, আমি এটা মানবো না, আমি খ্রিস্টান হলাম, তো আমি তো ছিলামই একটা জন্মে এরকম ধরনের। তাহলে এটা মানা না, এটা হচ্ছে যার যেটা ইষ্ট দেবতা। হুম। এমনও আমরা বলে দিই না, তুমি কাকে পছন্দ করো বলো, আমি তাকে তোমার সামনে নিয়ে আসছি। পাস্ট লাইফে যখন যাব, সেখানে কিন্তু আমাদের কোনো কিচ্ছু করার নেই, সে তুমি যা দেখছো তাই। গরিব তো গরিব, বড়লোক তো বড়লোক, তোমার বড়লোককে গরিবও করতে পারবো না, গরিবকে আমি বড় পয়সাওয়ালাও করতে পারবো না। কিন্তু নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের হাতে। ধীরে 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 এবার তুমি জানলা দিয়ে দেখছো না দরজা দিয়ে দেখছো, না তোমাকে তোমাকে কেউ আটকে রেখে দিচ্ছে, যেতে পারছো না, সেইগুলোর তখন যুদ্ধ শুরু হয়ে যায়। কালকে রাত্রেবেলা যে মেয়েটিকে দেখলাম, সে বলল আমি তো অনেক কিছুই দেখলাম, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এটাকে আমি সত্যি দেখছি না আমার মনের মধ্যে ঘটনাটা হচ্ছে। পরে মনে হচ্ছে এটা তাহলে মিললো কি করে, এটা তাহলে হলো কি করে। কখনো পরিষ্কার দেখছি, কখনো হালকা দেখছি। সেটা তোমার মতন। আবার একজন থাকে যাদেরকে যখন আমরা নিয়ে যায়, এত কথা বলে, এত কথা বলে যে থামানোই যায় না, বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে। তখন কি আমিও, মানে কি মানে পুরো ডিটেলস বলে? ডিটেলস বলে যাবে এই সে। ঢুকছি, এই হুম, চেয়ার ধরলাম, এই এটা ধরলেন না, এটা তারপরে না আমি এখানে গেলাম, ওই তো দাঁড়ান দাঁড়ান একটু, আপনি থামুন দাঁড়ান, হ্যাঁ জঙ্গল দিয়ে যাচ্ছি, হ্যাঁ ওই তো ভাঙা বাড়িটা দেখতে পাচ্ছি। আমি কি দেখলে, থামুন না, ঢুকতে দিন না। আলাম ওরে বাবা, আমি তখন বসে আছি গল্প শুনছি, ও ঢুকলো, ঢুকে ভেতরে কি দেখছে কি সব বলতে। বাপরে, আমি এত পাজি ছিলাম, আবার নিজেই বলছে, ইস কি অত্যাচার করতাম শাশুড়ির উপরে, ইস আমি এত পাজি ছিলাম। ও নেই বলে আরে কেন করতে, সে আর বলবে কি, বক বক 2 ঘন্টা সেশন করেছিলাম সেদিন রাত্রেবেলা আমি ওকে। বাবা 10টা থেকে 12টা পর্যন্ত ওটা আমার স্টুডেন্ট ছিল, অনলাইনে করছি। বলে এবার থামো, বেরো, এবার এবার তুমি বেরো, অনেকক্ষণ হয়েছে। আমার বেশিক্ষণ আমি করাই না, একটা হুম। একটু মাথা ফাথা ধরে যায় ওখানে, পরে সেশন করে। ওই মেয়েটা এত ডিটেলসে দেখেছিল যে ও খুঁজে পেতে বের করলো বাংলাদেশে কোন গ্রামে কোন জমিদার বাড়ির ও বউ ছিল, সেই বাড়িটা এখন ধ্বংসস্তূপ, সেই বাড়ির ছবিটাও আমাকে পাঠালো মেয়েটা। এত ডিটেলসে সে দেখেছিল। আমার দেখো সেরকম তো গ্রুপ নেই যে ছেলেগুলোকে বলবো যাও যা গিয়ে দেখে আয়, এখানে আছে কিনা এখানে আয়। ছেলেদের খুব মজা, ওরা ছুটে 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 গিয়ে দেখে। তো এই মেয়েটা জেদ চড়ে গেছিল যে আমি দেখবো গিয়ে। ও দেখেছিল সেখানে। ওদেরকে আমার খুব মজা লাগে, ওরা কি সুন্দর নিজেই বলে। আর একজন থাকে এত ধীরে 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 কথা বলে যে তাদের কথাই শোনা যায় না। ম্যাম, আমরা তো অনেকটাই জানলাম পিএলআর এর ব্যাপারে, বা আপনার যেগুলো মানে আপনি যে ট্রেনিং গুলো নিয়েছেন বা দেন যেটা। হুম। তো ম্যাম, সবাই কি ট্রেনিং নিতে পারে এটার পিছনে? না, কয়েকটা ব্যাপার থাকে, একটু ভাবতে হবে। প্রথমত, যারা কানে শুনতে পায় না, আমি যখন তোমাকে নিয়ে যাবো, এবার তুমি তো কিছু কথা বলবে আমাকে, সেটা তো আমাকে শুনতে হবে। খালি কানেই শুনতে পারে না, যেটা বলতে পারে না তাদের না হয়? সেটাও বলছি, একটা হচ্ছে কানে শুনতে পায় না, সে তো করবে না। যে বলতে পারে না তার পক্ষে তো সম্ভবই না নিয়ে যাওয়া, একটা ব্যাপার হচ্ছে। আর এটা যারা স্ট্যামার করে, তোতলা, হুম তারাও পারবে না বলতে। এবং যারা ভীষণ চেঁচিয়ে কথা বলে, একজন থাকে তাদের মানে ভয়েসে কন্ট্রোল নেই, হুম মানে সব সময় সি শার্পে কথা বলছে, তাদেরও দ্বারা হবে না। এখানে তুমি যাকে যার সঙ্গে তুমি কথা বলছো, সে যেন তোমার কথার একটা গুরুত্ব দেয়, বিরক্ত যাতে না হয়ে যায়। হুম। স্ট্যামার করলে কথা বলতে ও অস্বস্তি ফিল করবে, এই এরকম ধরনের বলছে, কিছু বুঝতেই পারছি না। এবার যে কানে শোনে না, এবার একজন হয় এত ফিস ফিস করে কথা বলে যে তোমার কানের মুখের কাছে কান নিয়ে গিয়ে শুনতে হয়।
এখানেও সেই মুশকিলটার হয়ে যাবে। এবং যদি কেউ ভীষণ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, আস্তে কন্ট্রোলই করতে পারে না গলাটা, তখন হবে কি অত চেঁচালে তো প্রথমেই বিরক্ত হতে শুরু হয়ে যাবে। আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন। এখানে ভয়েস কন্ট্রোলটা খুব দরকার আছে। কোন জায়গাটা তুমি যে জোরে কথা বলবে, কখন তোমাকে আস্তে, আরেকটা হচ্ছে প্রচণ্ড ধৈর্যের দরকার এখানে। প্রচণ্ড ধৈর্যের দরকার। কেননা তুমি একজনকে নিয়ে যাচ্ছ, খুব ইজিলি চলে গেল সে। পরের জন যখন যাচ্ছে না, তুমি বলো, কি রে বাবা, এর আগের জন তো কি তাড়াতাড়ি চলে গেল, আপনি কেন যেতে পারছেন না? তখন থেকে আপনাকে আমি বলে যাচ্ছি, ও তখনই বেরিয়ে চলে আসবে। ভীষণ ধৈর্যের দরকার, ভীষণ। তুমি হয়তো তোমার বডি ল্যাঙ্গুয়েজও দেখতে পাচ্ছে না, কিন্তু ভয়েসটা তো শুনতে পাচ্ছে। তুমি হয়তো বডি ল্যাঙ্গুয়েজে ভীষণ বিরক্ত হচ্ছে, উফ, কি করে করবো, এরকম হয়তো করছো, কিন্তু মুখে একদম মিষ্টি, না না, কিচ্ছু ব্যাপার না, আমি তো আছি তোমার সাথে, কিসের জন্য ভাবছো। খুব সুন্দরভাবে কথা বলতে ধৈর্য চায়। জোরে কথা বলা চলবে না, কানে পরিষ্কার তাকে শুনতে হবে। আর স্ট্যামার, তোতলা স্ট্যামারিং হলে তো একদমই চলবে না। এই কিছু জিনিস কি লাগবে। আমাকে যখন ফোন করে, আমি এরকম করবো, পাস্ট লাইফ করবো, এ করে আমি গলাটা শোনার চেষ্টা করি, কীরকম ধরনের কথা বলছে, কীরকমভাবে কথা বলছে। একটা আগের ব্যাচটাতে ছিল, যাকেই দেখাচ্ছে সে বলছে না খুব সুন্দর বলছে, অন্যরা বলছে ও না খুব সুন্দর বলছে, তখন বলছে আমি আবৃত্তি করি। ও তাই, তোমার সুন্দর মিষ্টি তোমার গলার আওয়াজ, ওরা যাতে সবাই চলে যাচ্ছে, ওকে দেখা দেখা যায়। সব থেকে মজার ব্যাপার, ওরা যখন আমার কাছে আসে, ম্যাডাম আপনি না আগের জন্মে নিশ্চয়ই একটা এরকম কিছু ছিলেন, কেউ কেটা কিছু একটা বলে দিল আমাকে, দেখে নাও আমার জন্মটা কে ছিল, আপনাকে দেখে মনে হয় আপনি এটা কোনো একটা রাজ ফ্যামিলির ছিলেন। বললাম হ্যাঁ আছে, আমার বাবা বাড়ি মা বাবার দিকে আমাদের একটু আছে, রাজ ফ্যামিলি রক্ত আছে আমাদের মধ্যে। তো বললাম যে তোমার দেখো কে ছিল। এবার গতবারে তাদের খুব মজা পেয়ে গেছে, একজন গিয়েছে, ম্যাডাম কি ছিল, ম্যাডাম কি ছিল, দেখতো দেখতো সুপ্রিয়া লারি কে ছিল কে ছিল, করতে করতে দেখতে পাচ্ছে আমি মানে হোয়াইট স্কিন, আমেরিকান না ব্রিটিশ বলতে পারছে না, ওইটা একটা বিশাল চার্চ, সেখানে একটা হোয়াইট গাউন পরে অপূর্ব সুন্দরী আপনি, তখন 20-22 বছর, আপনার ওয়েডিং সেরেমনি হচ্ছে, তখন একটা মেয়ে বলছে ছবি তুলতে পারলি না, গিয়ে ঘুরে চলে এলি ওখান থেকে, যেতে পারতিস তোর ফোনটাকে ছবি তুলে নিয়ে আসছিস। এইরকম মজা হয় অন্যকে দেখায়। ওটা হতে পারে, একটা হতে পারে আমার উপর হয়তো একটা কিছু, ওর মধ্যে একটা কিছু, কারোর একটা সুন্দর ছবি সেটাকে ভেবে নিল। তবে হ্যাঁ, আমি আমার জীবনে এটা অন্যদেরকে দিয়ে অনেক দেখেছি, মিল আছে, আমার নিজের ক্যারেক্টারের সঙ্গে আমি বুঝতে পারি যে কি আছে। আপনার সন্তান বা আপনার হাজবেন্ডের মিল পান? হ্যাঁ, সন্তানের, আমি আমার হাজবেন্ডকে তো বেশ 2-3 বার দেখিয়েছি, উনি ইজিলি ঢুকে যায়। আর আগেরটাতেও আমি বলেছিলাম, প্রথম আমার যাকে দেখে সেটা ছিলেন আমার মা। আমার মা তখন ঝাড়খণ্ডে, ওনার বয়স তো এখন 85, তখন ওনার হ্যাঁ, আপনি বয়স এটা বলেছিলেন, আমি শুনেছি ওই সময় দেখিয়েছিলাম। পডকাস্টে। মানে আমি চিন্তা করতে পারছি যে কেউ, আমি বললাম আর কেউ ঢুকে গেল, আর আমি নিজে দেখতে পাইনি, আমি বললাম ঢুকে গেল, কিন্তু ঢুকে যাওয়ার মধ্যে যখন যুদ্ধটা করতে হয় না এক এক সময়তে, উফ, তখন মনে হয় কি, তো অন্যরা হলে ভয় পেয়ে যায়, বের করে আনি, না বের করে না, ওইখানে রুটটাকে ওকে শেষ করতে হবে। কিসের জন্য রাগ, কার কাছে ক্ষমা চাইতে হবে, যতই অত্যাচার হোক, ও কেন, ও তো আর মরে যাবে না এখানে, ওর বডিটা তো সেফ আছে এখানে, ও তো কত জন্মের আগে, ওই রুটটা থেকে তাকে ওকে বের করে যদি করতে যায়, তাহলে কিন্তু একদম ঠিক। এই যে আমার স্টুডেন্ট যে গল্পটা বলে, ও ওর ওইটুকুনি মেয়ের উপরে যে ওইরকম একটা ডমিনেটিং নেচার ছিল, তো ওই ডমিনেটিং নেচারের মেয়েটাকে ওই ওর আগে যিনি ছিলেন তার কাছে যেভাবে ও ক্ষমা চাইলো সেদিন, ওই ক্ষমাটাতে ও এখানে ঠিক হয়ে গেল। এবং এইখানে লাস্ট একটা গল্প বলছি, ক্ষমাটা চাওয়ারও যে কত ভঙ্গিমা থাকে। একজন মহিলা এলেন, বলছেন তার ছেলে 7-8 বছর বয়স পর্যন্ত যথেষ্ট ভালো, হঠাৎ তার মধ্যে একটা চেঞ্জ আসতে লাগলো। চেঞ্জটা কীরকম হলো, ও ভীষণ ভয়ঙ্কর, পড়াশোনা বন্ধ হয়ে গেল, আস্তে 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 ছেলেটার মধ্যে একটা রাগ রাগ, মেজাজ মেজাজ মেজাজ, বিশেষ করে মায়ের ওপরে, মাকে ধাক্কা ধাক্কি মেরে টেরে, মানে মাঝে মাঝে প্রচণ্ড অত্যাচার করে মায়ের উপরে। ও এতগুলো লিস্ট নিয়ে এসেছিলেন মহিলা, না অতগুলো লিস্ট প্রথমত আপনাকে দেখে মনেই হচ্ছে আপনি ঢুকতে পারবেন না, আপনার পক্ষে ঢোকা, আমার কেন মন বললো ও ঢুকতে পারবে না, ভদ্রমহিলা বললো আমি এত প্রশ্ন নিয়ে আসছি, আপনি আপনার কোনো, আমি আমার স্টুডেন্টকে বললাম এসো তোমাকে এটা করতে হবে, ওকে নিয়ে এলাম,
কি বলবো, যা দেখলাম না তো, আমরা শুনছি। প্রথমে নিয়ে যাচ্ছে যে এই সন্তানটা ওর কে ছিল আগের জন্মে, ও কি কোনো রকম রিভেঞ্জ নিতে এসেছে? কোনো দিক দিয়ে সন্তানটা ওর কেউই ছিল না। সন্তানটা কে ছিল? সন্তানটা একটা ওয়ারিয়র ছিল, যোদ্ধা ছিল। সেই যোদ্ধাটা কিন্তু ভয়ঙ্কর যোদ্ধা ছিল। রাজাদের জমি জায়গাও কেড়ে নিত, তরোয়াল দিয়ে লোকেদেরকে কাটতো। কাটার পরে ও যে তরোয়ালে যে রক্তটা থাকতো, ওটাকে ও চাটতো, চেটে ভিক্টরি ও সেলিব্রেট করতো। এতটা ভয়ঙ্কর ছিল, এতটা ভয়ঙ্কর ছিল ছেলেটা। তাহলে ওই ছেলেটার মায়ের গর্ভে এলো কেন? যদি কোনো দিক দিয়ে কিছু ছিল, তো এই মায়ের গর্ভে ওই ছেলেটা এলো কেন? তাহলে মায়ের কোনো একটা প্রবলেম। এত বড় শাস্তি মা কেন পেয়েছে? মায়ের জীবনীটা দেখো। মার জীবনীতে দেখা যাচ্ছে যে মা একটা রাজবাড়িতে কাজ করত। কাজ বলে এমনি ঘর ঝাড় দেওয়া মুছে এমন কোনো কাজ করতো, হয়তো একটু ওপর লেভেলে কাজ করতো। রাজার বড় রানী ছিলেন, রানীর একটা সন্তান ছিল। পরে রাজাকেও বিয়ে করে। তো রাজাদের তখন অনেক রানী ছিল। রাজা যখন মারা গেলেন ততক্ষণে এরও একটা সন্তান হয়। তখন এই ছোট রানী বুঝতে পারলো এবার বড় রানীর ছেলে সিংহাসনে বলে উনি রাজমাতা হবেন, আর আমার ছেলে তো বসবে না, কারণ রাজমাতার ছেলে বসবে। তখন রানীমার স্বামী ছেলেটাকে খুন করলো। এই মহিলা খুন করলো, খুন করে একটা ভিক্টরির হাসি হাসছে। দেখলে কিভাবে আদায় করতে হয়। তখন আমরা বলছি যে আচ্ছা, তাহলে তোমার গর্ভে এই সন্তানটা এলো কেন? এবার তো আমাকে সেটা বের করতে হবে। দেখা গেল ওই রানীমা এই মহিলার বংশের একজন। উনার কাছে রানীমা যখন এই বংশের একজন এলেন, ওই লোকটা রিভেঞ্জ নিতে এসছে এর কাছে। কিভাবে রিভেঞ্জ নিচ্ছে উনি কিন্তু জানেন না আমি কেন রিভেঞ্জ নিচ্ছি, জমি জায়গা নিয়ে রিভেঞ্জ নিচ্ছে। ওই লোকটা এর যে সন্তান এই জন্মে, এর মধ্যে একটা পিশাচ ঢোকালো, তন্ত্র সাধনা করে। তিনি তন্ত্র সাধনা করেন। পিশাচটা কোন পিশাচ? ওই ছেলেটা যে লিক করতো তোমার চারতো রক্ত। আমি যাকে দেখাচ্ছি সেই কিন্তু এই ভদ্রমহিলার সম্বন্ধে কিছু জানেন না, আমরাও কিছু জানি না। এবারে বলছি আমি বললাম তাহলে বলছে এই ছেলেটি যাকে মাকে মারে, যতক্ষণ না মার গা থেকে একটু রক্ত বেরোবে ছেলেটা কিন্তু শান্ত পাবে না। মা মাথা নেড়ে বলছে হ্যাঁ তাই করে। আমাকে আঁচড় টাঁচড় দিয়ে যেই দেখবে আমার গা থেকে একটু রক্ত হলো, রক্তটা দেখেও শান্ত হয়ে যায়। চাটছে না, কিন্তু রক্ত দেখে শান্ত হয়ে যায়। তখন আমি যখন একে মহিলাকে বললাম আপনি তাহলে রাজমাতার কাছে গিয়ে ক্ষমা চান, আপনাকে আমি রিভার্স নিয়ে যাচ্ছি, আপনি রাজমাতার কাছে ক্ষমা চান। ইনি কিন্তু ক্ষমাটা ঠিকভাবে চাইলেন না, দেখলাম খুব রিল্যাক্স মুডে। রাজমাতা বলছে তুই আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবি? তখন বলছে আমি কি করে সন্তানকে ফিরিয়ে দেবো, সত্যি আমি অন্যায় করেছিলাম। মানে একটা না গল্পের মতো বলছে হ্যাঁ আমি অন্যায় করেছিলাম, একটু বলার দরকার সেরকম ভাবে বলছে। এবার মা রানী বলছেন ঠিক আছে আমি ক্ষমা করব, তোর প্রপার্টিগুলো আমাকে লিখে দে। তখন বলছে সেই কি করে হয়, তাহলে আমি থাকবো কোথায়? তখন ভদ্রমহিলা এরকম ভাবে, এটাকে ক্ষমা চাওয়া বলে না। যারা ক্ষমা চায় দেখেছি না, মানে এক একজন যখন ক্ষমা চায় না আমরাও কেঁদে ফেলি তাদেরকে দেখে, ছটফট করতে থাকে যে আমি কত বড় অন্যায় করেছি এরকম। এবারে যখন সব হয়ে গেল, ভদ্রমহিলাকে আমি জিজ্ঞেস করছি যে আপনার ছেলে কি আপনাকে সবসময় এরকম করে? বলছে না, ওর মধ্যে মায়া দয়াও আছে। আমি যখন জিজ্ঞেস করি তুই এরকম করিস কেন, বলছে কি জানি একটা কিছু জিনিস আমার শরীরে যখন ঢুকে যায় তখন আমি এমনি করি। তখন আমি এবার এমনি নর্মাল বলতে একটু অ্যাবনর্মাল হয়ে গেছে ছেলেটা, কেন ওর উপরে পিশাচ সাধনা হচ্ছে না, করে ছেলেটাকে অ্যাবনর্মাল করে দিয়েছে। কিন্তু ওর মধ্যে ওই যে জোরটা যখন আসে, মানে মার পিট করে মাকে ধাক্কা দিয়ে ফেলে যে মায়ের গায়ে একটু রক্ত বেরোলো, তখন ও শান্ত হয়। আমি যখন আমার স্টুডেন্টকে দিয়ে যখন জিনিসটা দেখাচ্ছি, আমার স্টুডেন্ট খালি বলছে আমাকে তাড়াতাড়ি বের করুন ম্যাডাম, আমি ওর চোখটা সহ্য করতে পারছি না। তুমি ওর চোখ দেখছো কোথায়? বলছে ওর ভেতরে তো পিশাচ আছে, পিশাচটার চোখটা তো আমার দিকে তাকিয়ে আছে, ও তো কখনো বাইরের মানুষকে দেখেনি ভালোভাবে। আমি তো ঢুকছি, আমাকে বের করুন এখান থেকে তাড়াতাড়ি। আমি সঙ্গে সঙ্গে ওকে, এমনিতে আমরা যখন নিয়ে যাই না, আমরা এঞ্জেলের একটা প্রোটেকশন দিয়ে নিয়ে যাই, এঞ্জেল প্রোটেক্ট করে রেখেছে, এঞ্জেল পর তাছাড়া আমাদের কিছু সিম্বল থাকে, দিয়ে 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 কিন্তু মেয়েটা যখন বললো আমি আর পারছি না, আমাকে বের করুন।
তাড়াতাড়ি আমি ওকে তখন বের করে নিয়ে এলাম ওখান থেকে। বলল, বাপরে ম্যাডাম কি ভয়ঙ্কর চোখ, আর কি ভয়ঙ্কর ওই ছেলেটা, নিগ্রো টাইপের, ব্ল্যাক ছেলেগুলো ওই রকম, যে যখন ওই করছে যে সহ্য করতে পারবেন না যে কীরকম ভাবে, কিরম ভাবে মানুষকে কাটতো, এবং ওরও মৃত্যু হলো, ওকে সবাই মিলে তরোয়াল দিয়ে কেটেই মেরেছিল। ওর মৃত্যুটা ওইভাবেই হয়েছিল যুদ্ধের মধ্যে। কোথায় কোন জন্মে কে কি করছে, আর সেটা এই জন্মে কিছু না কিছু ভোগ তো করতে হবেই, কিছুই করতে হবে। আমি যদি মনে করো আমার হাজবেন্ডের সঙ্গে একটু, আমার হাজবেন্ড আমার উপর চেঁচাচ্ছে, কিছু একটা করছে, আমি তখন ভাবি নিশ্চয়ই আমিও চেঁচাতাম, তাই জন্যই নিশ্চয়ই এটা করছে। তো আমার একজন বললো, তাই তুমি দেখো না। না বাবা, আমি দেখতে চাই না যে আমি কিভাবে চেঁচিয়েছি, থাক না, যা আছে ভালো ব্যবহার করলেই হয়। এবার লাস্টে একটা কথা সুন্দর আমি বলতে চাইছি, প্রত্যেকের জন্য করে দেখুন, এরকম কিন্তু কোথাও শুনবেন না, আমি আপনাদের বলছি। পিএলআর না করেও কিন্তু ক্ষমা চাওয়া যায়, নিজের জীবনটাকে পাল্টানো যায়। কারণ সবাই তো করতে পারে না, না ইচ্ছে থাকলেও করতে পারে না। একদম পরিষ্কার উদাহরণ আমি দিচ্ছি। একজন মহিলা আমাকে কদিন আগে ফোন করলেন, তিনি যদি শুনছেন আমার কথা, ওনার কিন্তু ওখানে কমেন্টে দেওয়া উচিত যে আমি কতটা কি বলেছি ওনার সম্বন্ধে। আমি এখন ওনাকে আমি দেখিনি, যেমন রোজ অনেক ফোন আসে, ফোন করে বললেন, আমার ছেলের কাছে আমি দু চক্ষের বিষ, ছেলে আমাকে সহ্য করতে পারে না ম্যাডাম, কিন্তু ওর জন্য আমি অনেক করি, কেন আমাকে দেখলে ওর এমন হয় যে আমি ভাবতে পারি না যে কেন একটা হচ্ছে। এবং আমি নিজে একটু পুজো পাঠ করি, মাঝে মাঝে আমি যখন মেডিটেশনে বা পুজো করি, তখন আমি কিছু কিছু ভিজুয়ালাইজও করতে পারি, সেটা ওনার প্লাস পয়েন্ট, ওনার হয়তো থার্ড আই অ্যাক্টিভেট হয়ে থাকবে। আর আপনি পিএলআর করুন, পাস্ট লাইফ দেখুন আপনার ছেলে আপনার কে ছিল। না আমার এখন সময় নেই, ওই নেই বলতে হলো। তখন আমি বললাম, আচ্ছা দেখি তো একে একটা ট্রাই করে আনলো। আপনি আপনার ওই ছেলে যে জন্মে, এই জন্মে ছেলের কাছে আপনি ক্ষমা চাইছেন না, ওর সোল অনেক জন্ম হয়, কোনো একটা সোলকে আপনি এত কিছু করেছিলেন যেটা ও রিভেঞ্জ নিতে কিন্তু এসেছে। আমিও দেখিনি, আপনিও দেখেননি, কিন্তু কিছু তো এটা করেছেন। আপনি ক্ষমা চান তার কাছে, প্রাণ থেকে ক্ষমা চান, মন থেকে ক্ষমা চান। আমার দ্বারা যা কিছু তুমি দুঃখ পেয়েছো, যা কিছু তুমি কষ্ট পেয়েছো, আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আপনি এটা করুন, মন থেকে করতে হবে। কিন্তু 3 দিনের মাথায় ভদ্রমহিলা বলছেন চেঞ্জ হচ্ছে আমার ছেলে, 15 দিনের মধ্যে বলেন 70% চেঞ্জ হয়ে গেছে আমার ছেলে। এবার তারও 10 দিন পরে ফোন করে উনি আমাকে অন্য একটা ঘটনা বলছেন, আচ্ছা আমার মা বাবার সঙ্গে আমার, আল্লাহ আপনার ছেলে কেমন আছে, মানে ছেলেটা এতই ভালো হয়ে গেছে যে ওটা ওর কাছে সেকেন্ডারি ব্যাপার হয়ে গেছে। বললো নট, এটা মানবেন যে খালি যে ছেলে ভালো ব্যবহার করছে তা নয়, ওর মুখের এক্সপ্রেশনও পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মানে হয় না রাগের একটা মুখ আর শান্তর একটা যে মুখ, বলছে ওর মুখটাই সুন্দর হয়ে গেছে, ওর মধ্যে রাগ নেই, কিছু নেই। অবাক কাণ্ড কিন্তু, এটা কিন্তু হয়। আমি তাই জন্য বলি, সবাইকে যে পাস্ট লাইফ করে ক্ষমা চাইতে হবে তার কোনো মানে নেই। যদি আপনি কেউ মনে করে থাকেন যে আপনার জীবনে এটা কেন হচ্ছে, এ আমার সঙ্গে কেন ব্যবহার খারাপ করছে, তখন আপনি সেই সোলের কাছে ক্ষমা চাইবেন। ক্ষমাটা কিন্তু মন থেকে হতে হবে, ইয়ার্কি মেরে নয়, মন থেকে হতে হবে। ক্ষমা করবেই, আর চেঞ্জ আসবে। একটা জিনিস জিজ্ঞেস করবো ম্যাম, অনেকে এরকম বলছেন যারা পিএলআর করছেন এবং শেষের দিকে যখন তাদেরকে সময় মতো ডেকে না আনি তাহলে তারা নাকি পাগল হয়ে যেতে পারে, এটা কি সত্যি? না, পাগল কেন হতে যাবে? মানে ধরুন আপনি একটা, ওই যে কিছুক্ষণ আগে বললেন না যে ম্যাম আমাকে বের করুন, আমি পারছি না থাকতে, এই কষ্টটা যদি আপনি বলতেন যে না তুমি থাকো আরো দেখো ইয়ে করো, ওনার কি ব্যাড এফেক্ট পড়তে পারতো? আমি সেই ব্যাপারটা জানতে চাই। হ্যাঁ, ব্যাড এফেক্ট হতে পারে, ওর মাথার মধ্যে দৃষ্টিটাই থেকে গেল হয়তো, বাজে দৃষ্টি, একটা ভয়, ওটা একটা ট্রমার মতন হতে পারে। এটা তুমি ঠিকই বলেছো, সেই জন্য যখন বের করে আনা হয় তো ইরেজ করতে থাকা হয়। কেন আমার একজনকেও তোমাকে দিয়ে আমি ওর জীবনীটা দেখাচ্ছি, ওটা তোমার জীবন নয়, তোমার আলাদা জীবন আছে, তুমি ওটাকে মাথায় রাখবে কেন? ইরেজ, ওই চ্যাপ্টারটাকে মুছে ফেলো। ওই ছবিটা তোমার তো ছবি আঁকো দেখছি খুব সুন্দর, তোমার মেটাও না, ভুল হয়। তাহলে আমিও করব, আমরাও তাই করি। একজনে তুমি দেখলে, তোমার জীবন দেখছো, তুমি জীবনই দেখছো, তুমি যেটা ভালো দেখলে তোমার মাথাতে সে সুন্দর চিন্তা নিয়ে তুমি বেরিয়ে আসছো, তুমি নেগেটিভ যেটা দেখলে সেটাকে ইরেজ 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 করতে 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 বের করে আনো। এই জিনিসটা আমার খুব জানার ইচ্ছা ছিল, কারণ শেষটা কিভাবে করেন তাই জন্য। শেষটা দেখো, আমি যেরকম শিখেছি আমার টিচারের কাছে, তারপরে আমি নিজে অনেক অ্যাড করেছি,
অ্যাড করতেই হবে, কেন তখন একটা যেন কোনো একটা এনার্জি আমাকে দিয়ে করায় মনে হয়। আমার মনে হয় আমার কোনো এঞ্জেল আছেন যিনি যেন মনে হয় আমাকে গাইড করেন। অনেক সময় তো আমি বুঝতে পারি না কিভাবে কি না, ফট করে মাথায় একটা বুদ্ধি চলে আসে, এইভাবে নিয়ে যায় তো। আমি ক্লাসের মধ্যেও আমি এরকম করেছিলাম। সেদিন আমি হঠাৎ আমি বললাম, তোমরা যখন এটা করতে পারো না, এইভাবে চেষ্টা করে দেখলে তো পারো। সে আমি নিজেও কখনো সেটা করিনি। সেকেন্ড দিন আবার যখন ক্লাস করতে এসছে, একটি ছেলে সে বললো, ম্যাডাম আমি আমার ছেলেকে আমার বউকে দেখাতে গেলাম, সে দেখতে পেলো না, ছেলেকে দেখালাম, ছেলে এত সুন্দর দেখলো, আর ওই গুহাটাতে ঢুকতে পারছিল না, আপনি বললেন না এইভাবে করো, আমি ওইভাবে করলাম, ও ওইভাবে ঢুকে গেল। এবার ওইটাই হয়ে গেল ওদের ট্রেন্ড, এইভাবে না গেলে এইভাবে যাবে, এই আর কি। তখনই যেন কি হয়, এটা হচ্ছে প্র্যাকটিস করে যেতে হয়। প্র্যাকটিস করতে আর খুব ভালো করে বিশ্বাসটা, দেখো, এনার্জিকে কল করতে হয়, পজিটিভ এনার্জিকে বলতে হয়, তাদের কাছে প্রার্থনা করতে হয়, যাকে নিয়ে যাচ্ছে সে যেন ভালো থাকে। কত দুঃখ দেখে, কত। আমি তো একটা মেয়েকে দেখলাম, সে গ্যাং রেপ হচ্ছিল। সে যখন গ্যাং রেপ হচ্ছিল, এবার তো ওকে আমাকে ঝট করে ওখান থেকে সরাতে হবে না, ঝট করে ওকে আমি ওখান থেকে আমি ইরেজ কিচ্ছি, ওকে আমি ঝট করে সরালাম, চলো তোমাকে 5 বছর এগিয়ে দিলাম, তোমাকে আমি 5 বছর এগিয়ে, সঙ্গে সঙ্গে ওর মানে স্লাইড শোয়ের মতো ঝট করে চলে যাবে জীবনটা পাল্টে, তখন ওটাকে ভুলে যাবে। কিন্তু ওটাকে তো আমাকে ভোলাতে হবে। তখন আমি ট্রেনিংয়ের মধ্যে ছিলাম, বলো তো ভোলানো টোলানো করিনি ওকে আমি, কিন্তু ও বলছে আমি একটা স্বপ্ন দেখতাম ম্যাডাম, যে আমি একটা খালি মাঠ দিয়ে দৌড়তে দৌড়তে পালাচ্ছি, পেছনে একটা কেউ আমাকে তাড়া করেছে, আমি পেছনে ফিরে দেখেছিলাম যে ছেলেটার চোখটা, যারা এখানে আমার গ্যাং রেপে যে মেন যে কালপ্রিট ছিল সেটা কিন্তু ওই ছেলেটা ছিল। তার মানে এটা আমার স্বপ্নটা ছিল আগের জন্মের, তো আমার মাথা থেকে ওটা বেরিয়ে গেল, আর আমি স্বপ্নটা দেখি না। ও ভয় পেত না যে ভবিষ্যতে হয়তো এটা এরকম হতে পারে আমার তাহলে জন্য। ম্যাম আপনি একটা কথা এক্ষুনি বলেন স্বপ্নের ব্যাপারে, হুম। আমরাও মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখি, আমি কয়েক বছর বা কয়েক মাস হয়ে গেছে আমি কোনো স্বপ্ন দেখি না, কিন্তু আপনাকে একটা সত্যি কথা বলে, আমি দুপুরবেলা মাঝে মাঝে যখন ঘুমাই খুব ক্লান্ত হয়ে গেলে, তখন না একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, মানে কয়েকটা, মানে বাস্তবে সেটা সম্ভবই না, কিন্তু সেটা কি কোনোভাবে কি মানে পাস্ট লাইফের দ্বারা যুক্ত হতে পারে? তুমি কি রিপিট করো স্বপ্নটা? না। না, তবে না। একটা হয় না রিপিট করতে থাকবে, তার মানে ওটা বেরিয়ে আসছে। হঠাৎ হঠাৎ একটা কখনো কোনো জন্মে গেলে একটা কিছু দেখে রিপিট হতে গেলে, রিপিট হলে হ্যাঁ, তখন বোঝে এটাই আমার জীবনে আছে, এটাই আমার সঙ্গে সঙ্গে। একটা ছেলে বললো সে আর তার মেয়ে দুজনে একই রকম স্বপ্ন দেখে। হুম বাবা যা দেখে মেয়ে দেখে। কি দেখে, একটা জানলার বাইরে একজন মহিলা, মাথা থেকে রক্ত পড়ছে, জানলার গ্রিলটাকে ধরে বলে তোদেরকে শেষ করে দেবো, পুরো বংশকে শেষ করে দেবো। বাবা ওরকম একটা কিছু দেখে দেবে, কিন্তু মেয়েটাকে জানলা দিয়ে বলে আমার সঙ্গে আয় তোকে দেখাবো, আমার সঙ্গে আয় তোকে দেখাবো, এই ব্যাপারটা দেখাবো কর। সেটা কি তারপর গিয়ে দেখে, ও স্বপ্নেই দেখে, গিয়ে দেখে একটা বিশাল হাভেলি টাইপের কিছু একটা ব্যাপার আছে, সেখানে ও একটা বাইজি তাকে, ওই হাভেলির কেউ একটা ওকে খুন করেছে, মেরে খুন করেছে, ও রক্তাক্ত দেহটা পড়ে আছে, ও স্বপ্নে ওগুলো দেখে। এবার ওর বাবা আমার কাছে বলতে লাগলো যে আমাদের বাড়িতে কথা নয় বার্তা নয় অ্যাক্সিডেন্ট হয়, আমাদের বাড়িতে কি আমার খুড়তুতো ভাইয়ের বাড়িতে কি কারোর বাড়িতে একটা হঠাৎ মারা গেল কেউ, হঠাৎ বাথরুমের মধ্যে পা স্লিপ করে মাথা ফেটে গেল, যখন তখন একটা এরকম একটা মনে হয় একটা কিছু আছে, আমি দেখতে চাই কি আছে, এটা নিশ্চয়ই আগের পিতৃপুরুষ আগের আগের সময় কিছু একটা হবে। ওর ছেলেটি আমার স্টুডেন্ট, তাকে আমি দেখিয়েছিলাম, ও কিন্তু মানে ও মানে দাদুকে দেখেছিল, এবং তার কাছে জিজ্ঞেস করেছো যে তোমাদের দ্বারা কোনো কি কিছু অন্যায় করেছে বলো, আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। সেখানে উনি একদম প্রচণ্ড রেগে গেছিলো ছেলেটার উপরে, তখন পাস্ট লাইফে দেখছি বলছে একটা কুয়োর ওখানে বালতি করে জল তুলছে, স্নান করছে, আমি যখন বলতে গেলাম বালতিটাকে জোরে মাটিতে ফেলে দিয়ে চলে গেল, কিন্তু খালি বলছে আমি তার কাছে ক্ষমা চাই। শোনো তুমি না ওখানে তোমার দাদু করেছে তো ওই জন্মটা তুমি পৌঁছে গিয়েছো, তুমি ক্ষমা চাইতে থাকো, দেখো কি হয়। বলে যার উপর অত্যাচার হয়েছে আমি ক্ষমা চাইছি বলে যখন ও বেরিয়ে আসছে, পেছন দিকে তাকিয়ে দেখছে একটা মাথায় ঘোমটাওয়ালা একটা বউ সামনে থেকে এগিয়ে আসছে। বললাম যে ওই যে একটা ঘোমটা দেওয়া বউ, মুখ দেখতে পাচ্ছি না ম্যাডাম, আমার দিকে এগিয়ে আসছে। তো বললাম তুমি আর কি বিয়ে হয়েছে? বললো না আমার তো বিয়ে হয়নি। তাহলে ও কী করছে দেখো তো, বলছে আমার কাছে এসে আমার পা ছুঁয়ে প্রণাম করছে। এবার আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কে, তুমি কে? তখন এই যে মেয়ে ওর আগের জন্মে বোন ছিল, ওই বোন দাঁড়াতে এসে দাদা করে, দাদা তুই এসবের মধ্যে থাকিস না বলে ওকে ওখান থেকে সরিয়ে দিল। তাহলে দেখো, এই হয়তো সেই মহিলা
তুমি ওইখানে দাঁড়িয়ে কুঁয়োতলার ওখানে যে তুমি ক্ষমা চাইছো, উনি ওই সোলটা তোমার ক্ষমাটাকে নিল, নিয়ে তাই জন্য তোমাকে সাথে প্রণাম করলো। দেখো তো তোমার বাড়ির মধ্যে কিছু চেঞ্জ এলো কিনা। ও বললো আমার বাড়ির মধ্যে পজিটিভ চেঞ্জ এসছে, সোলের কাছে ক্ষমা চাইলো বলে। সোলের কাছে ক্ষমা চাইলে কিন্তু হয়, তাই তো বললাম। ও 5 লাইন দেখে করলো, আমি 5 লাইন না এবার দেখলাম। আমি সেই সোল, ইউনিভার্স জানছে না আমি কোন সোলের কথা বলছি, উনি তো কানেক্ট করিয়ে দিচ্ছেন ওই সোল, ওই সোলের কাছে আমি ক্ষমা চাই। মানে এই ভদ্রমহিলা তো একদম 100% আমি প্রমাণ পেয়ে গেলাম এনার কাছে, কেন উনি তো এখন মতো দেখেনি না, আমি দেখিনি ভদ্রমহিলাকে, তো উনি দেখবেন কোথায়। আমি বললাম আপনি আমাকে যে উদাহরণটা আপনার কাছে হলো, আমি লোকেদের কাছে বলবো 5 লাইভ না দেখেও যদি মনে হয়, হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, অমুক হচ্ছে, সেখানে কেন কিসের জন্য হচ্ছে। আর এই মহিলা কি দেখেছিল জানো, ছেলে কেন তার উপর অত্যাচার করে। উনি তো মেডিটেশন বসলে কিছু দেখতে পায়। উনি বলেন আমি কি দেখলাম জানেন ম্যাডাম, আমি দেখলাম আমি একটা সার্জন ছিলাম, আর আমি চাবুকে তেল লাগিয়ে এই ছেলেটাকে পেটাতাম, এত অত্যাচার করতাম এই ছেলেটার উপরে। তো ভাবুন, আমি তখন ভাবছি যে আমি এত অত্যাচার করেছি এই ছেলেটার উপরে, সে তো আমাকে কথা দিয়ে মারছে, আমার আর দুঃখ হয় না ওর উপরে, এত অত্যাচার, আমি কি কেঁদেছি সেটা দেখে, যে এত মেরেছি ছেলেটাকে আমি। তো সে তোমার রিভেঞ্জ নেবে না, ও মায়ের গায়ে হাত তুলছে না, কথাতেই রিভেঞ্জ দিয়ে দিচ্ছে তার সঙ্গে আর কি। অনেক গল্প হলো। তো ম্যাম থ্যাংক ইউ এতটা মানে এত কিছু শেয়ার করার জন্য। পিএলআর মানে গুচ্ছের গল্প আছে আজকে আমাদের এই পডকাস্টে। আর আপনার যদি কিছু কথা বাকি থেকে থাকে আপনি বলতে পারেন। কথা অনেক বাকি আছে, কিন্তু আর সময় নেই, পরে কখনো হবে। একদমই ম্যাম। আর আরো জানতে চাইবো, মানে দর্শকরা যদি চান আপনাকে একদমই আপনারা বলবেন। আর এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট একটা প্রশ্ন করবো, কে পডকাস্ট আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, একদম ঘরোয়া পরিবেশের মধ্যে এত সুন্দরভাবে তোমরা দুই ভাই মিলে এটা করছো। তোমাদের আরো আরো অনেক ভালো হোক, একদম ঘরোয়া পরিবেশের মধ্যে সুন্দর ইন্টারভিউ। আশা করি তোমাদেরও ভালো লাগলো। একদম ম্যাম, আশীর্বাদ করবেন আর যাতে আমরা নিশ্চয়ই তোমরা আমার অনেক সন্তানের মতন, তোমাদের আরো ভালো হোক, থ্যাংক ইউ। আরো লোকের কাছে পৌঁছো, এই প্রার্থনা করি। আর কিছু বলার নেই। আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি সুপ্রিয়া লাইরি ম্যাম, আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার, ভালো থেকো।